হোমিও শক্তির বিষয়টা আসলে অনেকটা অভিজ্ঞতা প্রসূত বলে আমরা জানি যে এক একজন সিনিয়র ডাক্তাররা বা হ্যানিম্যানের পরে যে পর্যায়ক্রমে ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখি যে বিভিন্ন চিকিৎসকেরা বিভিন্নভাবে তারা পোটেন্সি সিলেকশন করেছেন, পোটেন্সি নির্বাচন করেছেন এবং অনেকেই অনেকভাবে সফল হয়েছেন। ঠিক আছে, তো তো ঠিক আছে, সেই সবই বিষয় আমরা মানছি, কিন্তু একটা জিনিস আছে, একটা গাইডলাইনের একটা দরকার আছে, যে অ্যাজ এ নিউ কামার, অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ স্টার্টিং মানে পার্সন হিসেবে প্রথমে স্টার্টিং করার সময় একটা নির্দিষ্ট গাইডলাইন থাকতে হয়। তারপরে আমাদের যত দিন যায় আমরা অভিজ্ঞতা অর্জন করি, আমাদের অভিজ্ঞতা থেকে অনেক মেডিসিনের নিজস্ব কিছু ইডিওসিনক্রেসি বা ব্যক্তি স্বতন্ত্রতা প্রকাশ পায়, সেটা মানুষের এবং মেডিসিন দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, যেটা আমরা আলোচনায় থাকবে। এই বিষয়গুলো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সমৃদ্ধ হই এবং সেই আলোকে আমাদের হয়তো পরবর্তীতে প্র্যাকটিসে হয়তো 10 বছর 15 বছর প্র্যাকটিসের পরে আমরা পোটেন্সি সিলেকশনের বিষয়ে আরো দক্ষতা অর্জন করি। যাই হোক, আমি যে বইটা আমাকে বলা হচ্ছে যে বইটার বিষয়ে, তো বইটা আমি যে বইটা থেকে আলোচনা ম্যাক্সিমাম অংশে আলোচনা করব সেটা হচ্ছে হোমিও শক্তি ইতিবৃত্ত। অলরেডি আপনারা অনেকেই সংগ্রহ করেছেন। তো এই বইটি আমি কেন লিখলাম বা কেন এটা অনুবাদ করলাম তার ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলি। যে আমি যখন আসলে হোমিওপ্যাথিতে আসলাম এবং প্র্যাকটিস শুরু করলাম বা একটু স্টাডি করলাম বা স্টাডি করছিলাম, তখন দেখলাম যে পোটেন্সির বিষয়টা মানে অনেকটা একটু গোলমেলে বিষয়। হ্যাঁ, যে কোনো প্রপার গাইডলাইন বা এরকম আসলে অনেক গাইডলাইন আমরা পাচ্ছিলাম না বা আমি পাচ্ছিলাম না, যে এক একজনের অভিজ্ঞতা লব্ধ থেকে এক এক ভাবে ডিরেকশন। হ্যাঁ, কেউ কেন্টিয়ান পদ্ধতি বলছে, কেউ বার্নেটের লো পোটেন্সি বলছে, কেউ ক্লার্কের লো পোটেন্সি বলছে, এরকম আর কি বিষয়টা। কে বলা, কেউ বলে দিচ্ছিল, ক্যাটাগরি ফেলে দিচ্ছিল হাই পোটেন্সি। হ্যাঁ, কেউ শততমিক, তারপরে বার্নেট ক্লার্ক ওনাদেরকে আবার লো পোটেন্সি, এরকম বিভিন্ন ছিল। তো একটা গাইডলাইন দরকার ছিল। তো বিভিন্ন বই যেহেতু সংগ্রহ করে পড়া হচ্ছিল, তো পড়তে পড়তে একটা বই আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে তথ্যবহুল এবং রেফারেন্স ভিত্তিক। যেটা আমি সবসময় প্রেফার করি, রেফারেন্স নিয়ে কথা বলতে হবে। আমরা অনেকে অনেক অভিজ্ঞতার বিষয়টা থাকতে পারে, অভিজ্ঞতা থাকতেই পারে, অভিজ্ঞতা একটা জিনিস, এবং রেফারেন্স বা একটা নির্দিষ্ট, যেহেতু আমাদের হোমিওপ্যাথি একটা সংবিধান বা অর্গানন অফ মেডিসিন, এটা একমাত্র মেডিসিন যেটা একটা অর্গানন আছে এবং একটা সংবিধান আছে। তো অন্যান্য মেডিসিন গুলোতে কিন্তু এরকম স্ট্রাকচার বা এরকম সংবিধান বা এরকম একটা গাইডলাইন নাই, যেটা হ্যানিম্যান হোমিওপ্যাথির জন্য আবিষ্কার করে গেছেন। এবং তার এই বইটা চিকিৎসা বিজ্ঞানে অবশ্যই একটা সেরা বই, এবং এটাকে সর্বশ্রেষ্ঠ বই বললেও বেশি বলা হবে না। সঠিক মূল্যায়ন অনেক কারণেই তাকে আমরা করতে পারি নাই, বিকজ এটা অনেক কারণ আছে। তবুও হ্যানিম্যান যত দিন যাচ্ছে তার এই আবিষ্কারের মহত্ব, তার আবিষ্কারের এই গুরুত্ব, হোমিওপ্যাথির জয় জয়কার ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বাড়বে। কারণ বিজ্ঞান, উনি সময়ের অনেক আগেই এত অ্যাডভান্স আবিষ্কার করে গেছেন যে সেই সময় তাকে সেইভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। তিনি যুগের, কালের অনেক আগে অনেক অ্যাডভান্স ছিলেন। তো যেটা এখন বর্তমানে বিজ্ঞান অনেক এগিয়ে যাওয়ার কারণে, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম বায়োলজি সাবজেক্ট গুলো আসার কারণে এবং ন্যানো টেকনোলজি, তারপরে ফটোথেরাপি, ফটো লেন্থ থেরাপি, এইসব অনেক ধরনের পদ্ধতির কারণে আমরা এখন আরো বিশ্লেষণ করতে পারছি, হোমিওপ্যাথিকে আরো মানে সাইন্টিফিক ওয়েতে আমরা ব্যাখ্যা করতে পারছি। হয়তো ভবিষ্যতে আফটার 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 50 ইয়ার্স পরে এটা আরো যখন মানে তথ্যবহুল বা আমরা গবেষণাগারে যখন এটাকে মেজার করতে পারবো, এই পোটেন্সিকে যদি আমরা মেজার করতে পারি, এখনো তো আমরা এটা মাপতে পারি না, কোনো ডকুমেন্টে আমরা মাপতে পারি না যে এটা 200 হলো কিনা, এটা 1M হলো কিনা, এটা LM6 হলো কিনা, আমরা মাপতে পারি না। হয়তো ভবিষ্যতে যখন কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো মেশিন বলি বা কোনো টেকনোলজি আবিষ্কার হবে, যখন এই বিষয়টা টুডে টুমোরো আবিষ্কার হবে, যেহেতু সায়েন্স অগ্রসর হচ্ছে, তো তখন হোমিওপ্যাথির এই জয় জয়গার বিষয়গুলো অবশ্যই সামনে আসবে। তো আমাদেরকে আহ এই বিষয়টা আমাদের আশার বাণী। এবং সবচেয়ে বড় কথা, হোমিওপ্যাথি টিকে আছে হোমিওপ্যাথি তার কাজের মাধ্যমে। তো যাই হোক, যেটা বলছিলাম যে হোমিওপ্যাথি অ্যাডভান্স সায়েন্স এবং এটা দিনকে দিন আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল, কিন্তু আমাদের অ্যাজ এ হোমিওপ্যাথ হিসেবে আমাদেরকে আরো পড়াশোনা করে এবং আরো প্র্যাকটিসে মনোনিবেশ করে এবং সঠিক ওয়েতে হেঁটে এটাকে আরো সমৃদ্ধশালী করতে হবে, নিজেদেরকে সমৃদ্ধশালী করতে হবে। হোমিওপ্যাথি কিন্তু হোমিওপ্যাথদের মাধ্যমেই টিকে থাকবে, অন্য কেউ কিন্তু হোমিওপ্যাথিকে সামনের দিকে নিবে না। তো ভালো ভালো হোমিওপ্যাথির মাধ্যমে হোমিওপ্যাথি সামনের দিকে এগিয়ে যাবে, মানুষের প্রশংসা প্রাপ্ত হবে। তো যেটা বলছিলাম যে আমাদের পোটেন্সির বিষয়টা, আমরা মূল আলোচনাতে যাই। যে পোটেন্সির বিষয়টা
এক একজন এক এক অভিজ্ঞতা থেকে আলোচনা করতেন। তো একটা গাইডলাইনের দরকার ছিল, গাইডলাইন হ্যানিম্যান অর্গাননে দিয়েছেন, সেই গাইডলাইনটা আমরা ফলো করব এবং তার যে সংস্করণগুলো এসেছে চতুর্থ থেকে ষষ্ঠ সংস্করণের মধ্যে যে বিপ্লবী পরিবর্তনগুলো উনি আমাদের সামনে নিয়ে এসেছেন সেই আলোকে আমরা রেফারেন্স ভিত্তিক কিছু কথা বলবো। আর এলএম পোটেন্সি, যেটা হ্যানিম্যানের লাস্ট 12 বছর উনি আবিষ্কার করে প্র্যাকটিস করেছেন, এবং সেই বিষয়টা আমরা একটু তুলে ধরবো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই বইটা আমি কেন করেছি, তো এই বইটাতে আমি খুব ভালো তথ্য পেয়েছি, এবং যেটা আমি খুঁজছিলাম আমার মনের মতো, যে তথ্যবহুল, ইনফরমেশন অর্গানন ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, এবং একজন বিখ্যাত ডাক্তার লাকডিস কিপার, উনিও কনভার্টেড হোমিওপ্যাথ। উনি বেলজিয়ামে জন্মগ্রহণ করেছেন এবং ইউএসএ তে এমডি করা ডাক্তার। এমডি মানে আমেরিকান এমডি, দ্যাট মিনস হচ্ছে অনেক আমেরিকা ইউএসএমএলই পাস করতে হয়, অনেক এমডি আমরা জানি কনভার্টেড হোমিওপ্যাথ, এবং অনেক আমেরিকা এমডি ডাক্তার কিন্তু অনেক পরিশ্রম করার পর এমডি ডাক্তার হতে পারে। তো সেখান থেকে উনি কনভার্টেড হোমিওপ্যাথিও করে এবং অন্যান্য ন্যাচারাল প্যাথিও আছে। তো আমি যেটা বলছিলাম যে এই শক্তির বিষয়গুলো আসলে অভিজ্ঞতার বিষয় আছে এবং সাথে একটা গাইডলাইনের প্রয়োজন আছে। আমরা গাইডলাইন দিয়ে শিখবো, তারপরে আমরা অনেকভাবে প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা প্র্যাকটিসে যাব। তো যাই হোক, গাইডলাইনের বিষয়টা যেটা আমি যে কথা বলছিলাম, যে লাকডিস কিপার সম্পর্কে বলছিলাম। তো লাকডিস কিপারের হ্যানিম্যান রিভিজিটেড, এই বইটা আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। তো এই বইটা খুবই সুন্দর একটা বই, এবং এই বইতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ওনার অনেকগুলো বই আছে। তো হ্যানিম্যান রিভিজিটেড বই থেকে আমি তার এই পোটেন্সি অংশটা অনুবাদ করার চেষ্টা করেছি, যেটা আপনারা হোমিও শক্তি ইতিবৃত্ত নামে হাতে পেয়েছেন। তো এখানে উনি অর্গানন ভিত্তিক এবং সুন্দর গাইডলাইন তুলে ধরেছেন, সেটাই আমি আলোচনা করব আজকে। তো এখানে যেটা প্রথমে যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হ্যানিম্যান তার ওষুধ নির্বাচনের জন্য হ্যানিম্যান 3টা বিষয়ের দিকে খেয়াল রাখতে বলছিলেন, যে একটা অসুখ এটা অ্যাকিউট না ক্রনিক, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার রোগীর প্রকৃতি, মানে অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন হিসেবে পেশেন্টটা কেমন, নেচার অফ দ্য পেশেন্ট, এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। আর একটা হচ্ছে যে মেডিসিনটা আমি দিব সেই মেডিসিনের সম্পর্কে জানতে হবে, সেই মেডিসিন কোন কোন টিস্যুর উপরে কাজ করে, তার যখন প্রুভিং এর মধ্যে তার কোন কোন জায়গায় সে ভালো সিমটম প্রডিউস করেছে সেই বিষয়, মানে অ্যাজ এ মেডিসিনের যে ফার্মাকোডাইনামিক যেটা বলে, মানে একটা মেডিসিনের স্পেয়ার অফ অ্যাকশন এন্ড ফার্মাকোডাইনামিক অ্যাকশন, যেটা তার কাজের পরিধিটা কিরকম, বোথ ফিজিক্যাল এবং মেন্টাল লেভেল, সেই সম্পর্কে সম্যক ধারণা একজন চিকিৎসকের থাকতে হবে। এই 3টা বিষয় একটা ওষুধ সিলেকশনের মানে নির্বাচনের সময় বিবেচনা করতে হবে। আচ্ছা, তো এখন হ্যানিম্যানের বিষয়ে কিছু কথা একটু বলে নেই। আমাদের অনেক ইনফরমেশন আমরা অনেকে জানি, বা হয়তো নতুনও লাগতে পারে, তো এই বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে অনেকে হ্যানিম্যান সম্পর্কে বলছেন যে উনি সি পোটেন্সি, দ্যাট মিনস শততমিক, এবং এলএম পোটেন্সি দুইটি ব্যবহার করেছেন। প্রথম জীবনে উনি সি পোটেন্সি ব্যবহার করেছিলেন। তো অনেকেই বলছেন যে হ্যানিম্যান 30 বেশি শক্তি ব্যবহার করেননি, কিন্তু হ্যানিম্যানের দ্বিতীয় স্ত্রী মেলেনি হ্যানিম্যান, উনি ওনার মতে হ্যানিম্যান 30C থেকে 1MC পর্যন্ত শক্তি ব্যবহার করেছেন, এবং হ্যানিম্যানকে ওনার ভাষ্য মতে 30C, 200C এবং 1000C, দ্যাট মিনস 1M শক্তি ব্যবহার করেছেন। এবং বনি হোসেন হচ্ছে হ্যানিম্যানের যোগ্য শিষ্য, সবচেয়ে যোগ্য শিষ্য, যার কথা অর্গাননে আছে, এবং তার রেপার্টরি হ্যানিম্যান নিজে ব্যবহার করেছেন। তো তার লেজার রাইটিং বইয়ে বনি হোসেন নিজে বলেছেন যে হ্যানিম্যানের চিঠিগুলো উনি বিশ্লেষণ করে উনি বলেছেন যে হ্যানিম্যান অনেক উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করেছেন, কারণ উনি অলওয়েজ উনি ছিলেন সায়েন্টিফিক মাইন্ডেড মানুষ, এবং তার জীবনের প্রত্যেকটা সময় উনি এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন, সবসময় এক্সপেরিমেন্ট করেছেন। এক্সপেরিমেন্ট করার কারণে এখানে মূল মেসেজটা কথা হচ্ছে যে হ্যানিম্যান উচ্চ শক্তি ব্যবহার করেছিলেন এবং উচ্চ শক্তি সি পোটেন্সি ব্যবহার করেছিলেন, বিকজ হ্যানিম্যান একজন সায়েন্টিফিক মাইন্ডেড মানুষ এবং তার সবসময় সে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন। হয়তো অনেকে বলেন যে তিনি যদি আরো 10 বছর 20 বছর বেঁচে থাকতেন, উনি হয়তো আরো অনেক কিছু আমাদের জন্য দিয়ে যেতে পারতেন। তো এই বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যানিম্যান এক্সপেরিমেন্টেড মাইন্ডের কারণে বিভিন্নভাবে ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, এবং তিনি খুব ভালো ফার্মাসিস্ট ছিলেন, ভালো কেমিস্ট ছিলেন, অসাধারণ মেধাবী, এবং অনেক বহু ভাষাবিদ। তো সেই কারণে হ্যানিম্যানের পক্ষে সম্ভব ছিল এতগুলো দিক তুলে ধরা।
আচ্ছা, তো 1838 সালে আমি একটু ইতিহাস থেকে একটু কথা বলি, কারণ ইতিহাস আমাদের অনেক সত্য সামনে নিয়ে আসে। সেটা হচ্ছে 1838 সালের মাঝামাঝি সময় বা কাছাকাছি সময় হ্যানিম্যান উচ্চ শক্তি ব্যবহার শুরু করেছিলেন, এবং ইনি সেই সময় 200 সি শক্তিও ব্যবহার করেছেন। এবং দুইজন ব্যক্তি, যে হানিম্যানের ডাইরেক্ট শিষ্য না, তারা কর্সাকভ এবং জেনিসেন, তারা হচ্ছে নিজ উদ্যোগে, হ্যাঁ, হ্যানিম্যানের উচ্চ মানে হোমিওপ্যাথির উচ্চ শক্তি ব্যবহার শুরু করলেন, এবং তারা 1000 সি থেকে 1500 সি, দ্যাট মিনস হচ্ছে 1.5 এম, সেই পর্যন্ত শক্তি ব্যবহার তৈরি করেছিলেন। তো এবং তারা ব্যবহার করছিলেন এবং বিভিন্ন ডাক্তারের কাছে পাঠাচ্ছিলেন, এবং তারা হ্যানিম্যানের কাছেও পাঠিয়েছিলেন। তো হ্যানিম্যান প্রথম দিকে এটা প্রকাশ করেননি অনেক সময়, কারণ তখন হোমিওপ্যাথিটা মানে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে চিকিৎসক সমাজে এটা প্রতিষ্ঠা লাভ করছিল, অনেক চিকিৎসকের বাধা বিপত্তির মধ্যে পড়েছিল। তো হ্যানিম্যান চাচ্ছিলেন না খুব বেশি কন্ট্রোভার্সিয়াল কথা বলতে, কারণ এই যে হ্যানিম্যান, তো আমি বললাম আলোচনার প্রথমে, হ্যানিম্যান নিজে তার অনেক অ্যাডভান্স ছিলেন, তার সময়ের অনেক আগে তিনি বিচরণ করতেন। সেই হ্যানিম্যানকে আমরা এখন 200 বছর পরে এসে উপলব্ধি করছি, হয়তো আরো 100 বছর পরে হ্যানিম্যানকে আরো বেশি বুঝতে পারবো, তার আবিষ্কারকে আরো বেশি বুঝতে পারবো, যখন আমাদের তার এই শক্তিটা আমরা ল্যাবরেটরিতে বা কোনো মেশিনে বা কোনো টেকনোলজির মাধ্যমে আমরা এটা মানে ধরতে পারবো বা এটাকে গ্রাফে আনতে পারবো, তখন তাকে আরো ফ্রন্ট লাইনে আসবে, হয়তো টেকনোলজি চলে আসবে, যেহেতু সায়েন্স অনেক আগাচ্ছে। তো সেই সময়, কিন্তু সেই সময় যদি আমরা ইতিহাসে যাই, সেই সময় যেখানে ঘোড়ার গাড়ি চলতো, সেই সময় হ্যানিম্যান এত অ্যাডভান্স একটা আবিষ্কার করছেন, সেটা অবশ্যই এখনো আমরা হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, ইভেন অনেক চিকিৎসকরও মানে নিজেরা ব্যাখ্যা করতে পারে না হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে, বা এই এক ফোঁটা ওষুধ কিভাবে পানির মধ্যে ছড়িয়ে যায়, হ্যাঁ, কিভাবে আসলে কি কাজ করে কিনা, এই যে একটা সন্দেহের মধ্যে এখনো আমরা দোলাচলে বিচরণ করছি। তো সেই সময় অবস্থাটা চিন্তা করেন যে সেই সময় আসলে হ্যানিম্যানকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সেটা সুতরাং উনি উচ্চ শক্তি ব্যবহার করেছেন, কিন্তু উনি প্রথম দিকে 30 সি পোটেন্সি পর্যন্ত সবাইকে ব্যবহার করতে বলছিলেন, কারণ সবাইকে চাচ্ছিলেন হোমিওপ্যাথি যে ছোট পরিসরে তার সময় শুরু হয়েছিল, সেটা যেন সবাই এক থাকে। সেই সময় তার শিষ্যদের মধ্যে শিষ্যদের জ্ঞান তো তার মতো ছিল না, সুতরাং তাদের কাছে ওরকম মেসেজ দিলে তারা হয়তো মানে হেজিটেশনে ভুগতেন, তারা হয়তো পাজেল হয়ে যেতেন। তো সেই জন্য উনি এই বিষয়টাকে খুব স্ট্রংলি বলেননি। পরবর্তীতে এটা গবেষণার মাধ্যমে, তার শিষ্যদের মাধ্যমে, তার চিঠিগুলো বিশ্লেষণের মাধ্যমে এগুলো বেরিয়ে আসছে, বা তার মৃত্যুর পরে তার হোমিও বক্স থেকেও অনেক মূল্যবান তথ্য আমরা পেয়েছি। কিছু কিছু কথা যেমন আছে, এগুলো আসলে একটু বলা দরকার। সেটা হচ্ছে আহ অনেকে ক্রনিক সি পোটেন্সির ক্ষেত্রে একটু বলি, যে অনেকে ক্রনিক রোগের জন্য বলে যে সি পোটেন্সিটা বা উচ্চ শক্তিটা ক্রনিক রোগের জন্য ব্যবহার করা যায়, নিম্ন শক্তি অ্যাকুইট রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এরকম কিছু ধারণা অনেকের মধ্যে আছে। তো সেটা আসলে ঠিক না। আবার কেন্টকে অনেকে উচ্চ শক্তি ডাক্তার বলে বলে একদম মানে ওনাকে ক্যাটাগরাইজ করে দিয়েছেন, সেটাও আসলে মানে ঠিক না। কারণ কেন্ট তার লেজার রাইটিং বইতে যেটা লিখেছেন, উনি লিখেছেন মাদার টিংচার থেকে সিএম শক্তি পর্যন্ত হোমিও ওষুধের একটা সুন্দর ধারাবাহিক বা সুন্দর একটা ক্রম বা ব্যাপ্তি আছে। হ্যাঁ, তো এই বিষয়টা কেন্ট করেছেন, এবং এটা আহ, আহ, সুন্দরভাবে উনি ব্যবহার করেছেন। কিন্তু তার অভিজ্ঞতা থেকে উনি যেই ছন্দটা আবিষ্কার করেছিলেন, যে 30 সি পর 200, 200 এর পরে 1 এম, 10 এম, 50 এম, সিএম, ডিএম, এমএম, এরকম ব্যবহারের একটা উনি ওনার অভিজ্ঞতা বা জ্ঞান থেকে এটাকে এস্টাবলিশ করেছিলেন। তো এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সারা পৃথিবী ব্যাপী। আহ তো এইটাও এখনো আমরা অনেকে ব্যবহার করি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ল্ডে এই কেন্টিয়ার পদ্ধতিতে, যেটা 4th এডিশনের উপর বেস করে তো উনি প্র্যাকটিস করেছিলেন, সেটা এখন পর্যন্ত সারা পৃথিবীতে বেশি ব্যবহৃত পদ্ধতি। আগে 500 সিও পাওয়া যেত, তো এটা এখন মানে কেন্টের মতে যে 200 এর পরেই উনি দেখছেন 1 এমটাই ভালো কাজ করে, এই জন্য 1 এমটাই বেশি প্রতিষ্ঠা পেয়েছে। মাঝখানে 500 সিটা ওইটা অতটা বেশি পাওয়া যায় না এখন। হ্যাঁ, তো ফ্রান্সে কিছু 500 সি বা অন্যান্য পোটেন্সি পাওয়া যায় ইউরোপে। 1810 সাল থেকে 1843 সাল পর্যন্ত অর্গাননের 6টা পৃথক সংস্করণ হ্যানিম্যান নিজে করেছেন। তো যেখানে চতুর্থ সংস্করণে উনি বেশিরভাগ হোমিওপ্যাথ ডাক্তাররা চতুর্থ সংস্করণ ফলো করেন। তো পঞ্চম সংস্করণে এসে উনি কিছু পরিবর্তন করেছেন। চতুর্থ সংস্করণে ছিল ড্রাই পিল, মানে যেটা শুকনো অনুবটিকা বা শুকনো যে ওষুধ, ড্রাই পিল, যেটা সরিষা দানার মতো, যেটা 10 সাইজ আমরা বলি, 10 সাইজের পিল, সেটা চতুর্থ সংস্করণে ইমপ্লিমেন্ট হয়েছিল। পঞ্চম সংস্করণে ওখান থেকে আরো কিছু পরিবর্তন এসেছে, আর ষষ্ঠ সংস্করণে নতুন একটা পদ্ধতি অ্যানিম্যান দিয়ে গেছে।
কেন্ট 4th এডিশন পর্যন্ত পেয়েছেন এবং 4th এডিশনটাই সেই সময় তিনি প্রতিষ্ঠা লাভ করিয়েছেন এবং তার থ্রোতে সারা পৃথিবীব্যাপী 4th সংস্করণটা জনপ্রিয় হয়েছে। আর 1920 সালে 6ষ্ঠ সংস্করণ বের হয়েছে, বোরিক এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তো হ্যানিম্যানের মেইন যে অ্যাফোরিজমের যে মূল যে কথাটা ছিল অর্গাননে, সেটা হচ্ছে ওনার টার্গেটই ছিল যে একটা র্যাপিড জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট কিওরের দিকে যাওয়া। র্যাপিড পার্মানেন্ট জেন্টাল কিওর যদি আমি না করি তাহলে আসলে সঠিক আরোগ্যের পথে আমি হাঁটতে পারবো না। তো হ্যানিম্যান এটা বুঝতে পেরেছিলেন এবং এই জন্যই তার এক্সপেরিমেন্ট তিনি বারবার পরিবর্তন করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন। তো এক্সপেরিমেন্ট করে উনি এই বিষয়টা সামনের দিকে নিয়ে আসছেন। এই তার এলএম পটেন্সি তৈরি করার পিছনে সবসময় মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই চিন্তাটা ছিল র্যাপিড পার্মানেন্ট জেন্টাল, মানে তার রোগীটাকে মৃদুভাবে, স্থায়ীভাবে এবং খুবই মানে দ্রুততার সাথে আরোগ্যের দিকে নিয়ে যেতে হবে। 4th সংস্করণে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, 4th সংস্করণের সমসাময়িক সময় 1828 সালে তার বিখ্যাত একটা বই হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ, একটা কালজয়ী বই যেখানে উনি মায়াজম সম্পর্কে ধারণা দিয়েছেন। সেই বইটাও হোমিওপ্যাথির জন্য আশীর্বাদ স্বরূপ। 4th সংস্করণে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিটি আবিষ্কার, যেটা আমরা কেন্টিয়ান পদ্ধতিতে বলি। একটা মেডিসিন দেওয়ার পরে, একটা পিলে একটা মেডিসিন দেওয়ার পরে আমরা ওয়েট করব, না ওয়েট করে আমরা দেখব নতুন কোনো পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাকে অবজার্ভ করে আমরা নেক্সট পদক্ষেপটা নিব। তো এই বিষয়টা ছিল অপেক্ষা ও পর্যবেক্ষণ পদ্ধতি, এটা সংক্ষেপে বলা যায় ওয়েট অ্যান্ড ওয়াচ মেথড। এটা হচ্ছে 4th এডিশনের হোমিও মানে ওষুধের ব্যাপারে কথা। আচ্ছা, এরপরে যে আরেকটা সংস্করণ যেটা আসলো পরবর্তীতে, অর্গাননের 5ম সংস্করণ। তো এই 5ম সংস্করণকে বলা হয় প্রাচীর ভেঙে ফেলার সংস্করণ, মানে লিমিট ব্রেকার এটাকে বলা হয়। মানে আগের যে ধারণা থেকে হ্যানিম্যান বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে, কারণ হ্যানিম্যান সায়েন্টিফিক মাইন্ডেড, অলওয়েজ এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন। তো এখানে যে জিনিসটা উনি দেখলেন যে 30C উপরে আরো উঠা যায়, 30C পোটেন্সির উপরে উনি উঠে গেলেন, উনি ব্যবহার করলেন। তারপরে তার তখন শিষ্য ছিলেন ডাক্তার ব্রস এবং স্টাফ, তারা হাই পোটেন্সি ব্যবহার করতেন এবং তাদেরকে হ্যানিম্যান সমর্থন দিয়েছিলেন। তো তারা তাদের ওষুধ ব্যবহার করছিলেন এবং হ্যানিম্যান তাদেরকে অবজার্ভ করছিলেন, তাদেরকে দেখছিলেন। এবং হ্যানিম্যান, আমরা জানি হ্যানিম্যান নিজেও ব্যবহার করছেন, কিন্তু সেটা 30সির উপরে উনি বেশি প্রকাশ করেননি, কারণ সেই সময়ের সেই বিষয়টা অনেকে নিতে পারতেন না। তো যে জিনিসটা 5ম সংস্করণে, এখানে অনেক ইনফরমেশন আছে, আমি সবগুলো এখানে বলছি না। যে মেইন কথা হচ্ছে যে আমাদের হ্যানিম্যান 5ম সংস্করণে কয়েকটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করছেন। সেটা হচ্ছে ওষুধ আগে ছিল ড্রাই পিল খাওয়ার ক্ষেত্রে একটা ওষুধ গাইডলাইন ছিল যে 4th সংস্করণে ড্রাই পিল খেয়ে অপেক্ষা করার জন্য, সেটা যতক্ষণ না পর্যন্ত রোগীর মধ্যে কোনো পরিবর্তন সাধন না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু 5ম সংস্করণে হ্যানিম্যান এটা কয়েকটা বিষয় খেয়াল করতে বলছেন। সেটা হচ্ছে সর্বদৈহিক লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করতে হবে, সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে এবং পুনঃ পুনঃ প্রয়োগের বিষয়টা, যেটা 4th সংস্করণে ছিল না, 5ম সংস্করণে আসলো। যে রিপিটেড ওষুধের ডোজটা রিপিট করার বিষয়টা হ্যানিম্যান এখানে উনি বলেছেন এবং এটা প্র্যাকটিস করেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধটাকে পানিতে দিয়ে প্রয়োগ করা। এটা আরেকটা যুগান্তকারী একটা আবিষ্কার 5ম সংস্করণে উনি করেছেন। মানে দেখেন যে ধারাবাহিকভাবে এলএম আসার আগে দিয়ে এলএম এর ধারাবাহিকতায় অনেকগুলা জিনিস উনি করেছেন। যে আগে যেটা অনেকদিন অপেক্ষা করার কথা বলছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে 5ম সংস্করণে উনি এসে যেটা বললেন যে ওষুধ ঘন ঘন দেওয়া যাবে, পানিতে দিয়ে প্রয়োগ করতে হবে এবং ওষুধকে প্রয়োগ করার আগে দিয়ে একটু সাকশন বা ঝাঁকুনি দিয়ে নিতে হবে। তো সেই বিষয়টা উনি এটা ইন্ট্রোডিউস করেছেন 5ম সংস্করণে। তো 3টা জিনিস আমি এখানে উল্লেখ করি যে মানে হ্যানিম্যান যেটা করেছেন সেটা হচ্ছে 5ম সংস্করণে 30 শক্তির চেয়ে বেশি শক্তি ব্যবহার করছেন। তারপর হচ্ছে ঘন ঘন ওষুধ প্রয়োগ করা যাবে বা করেছেন 5ম সংস্করণে। আরেকটা হচ্ছে ওষুধ পানিতে দিয়ে প্রয়োগ করেছেন। এই 3টা হচ্ছে মেজর চেঞ্জ 4th সংস্করণ থেকে 5ম সংস্করণে। আচ্ছা, এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হ্যানিম্যানের জীবনে, সেটা হচ্ছে অর্গাননের 6ষ্ঠ সংস্করণ বা এলএম পোটেন্সি শক্তির ওষুধ। এটা তার শেষ 12 বছর, জীবনের শেষ 12 বছর উনি প্র্যাকটিস করেছেন। তো এখানে 6ষ্ঠ সংস্করণের 246 নম্বর অ্যাফোরিজমের পাদটিকায় তিনি ব্যাখ্যা করে বলেছেন যে
তিনি তিনি এটা বলেছেন যে তিনি যতগুলো পদ্ধতি আবিষ্কার করেছিলেন তার জীবনে এইটা সবচেয়ে ভালো পদ্ধতি আগেরগুলোর তুলনায়, এবং এটাই তার দেখা সেরা পদ্ধতি। ঠিক আছে, কিন্তু আগেরগুলোকে সে বাতিল করে দেয় নাই। হ্যাঁ, যেটা সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু তিনি এটাকে রেকমেন্ড করছেন যে তার আবিষ্কৃত পদ্ধতিগুলোর মধ্যে এই 6th এডিশনটা সেরা পদ্ধতি। কারণ ওনার যে উদ্দেশ্য র্যাপিড পার্মানেন্ট এন্ড জেন্টাল কিওর, সেটার উনি এই এলএম পটেন্সির মাঝে খুঁজে পেয়েছেন, বা এটা দিয়ে সে করতে পেরেছিলেন। পিয়ারি স্মিথ এলএম পটেন্সির ক্ষেত্রে আবিষ্কার এবং উপস্থাপন সারা পৃথিবীতে পরিচিত করার বিষয়ে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো উনি এই এলএম পটেন্সিকে বলেছেন যে একটা ভুলে যাওয়া গুপ্তধন, বা লেজার, বা হিডেন ট্রেজার আর কি। কিন্তু আনফরচুনেটলি সারা পৃথিবীতে এখনো 10 থেকে 15% হোমিওপ্যাথি চিকিৎসকরা এই এলএম পটেন্সি ব্যবহার করেন, কারণ এখনো সবাই আমরা সি পটেন্সিতে বেশি ওরিয়েন্টেড। হ্যাঁ, তো এই বিষয়টা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার হয়, ভারতবর্ষে এবং আমেরিকাতেও কিছু ব্যবহার হয়। তো ইন্ডিয়ার সাবকন্টিনেন্টই বেশি ব্যবহার। সাবকন্টিনেন্ট বলতে ইন্ডিয়াতেই আমাদের জানি, বাংলাদেশের চৌধুরী পরিবার যেটা এলএম পটেন্সি প্রথম ইন্ট্রোডিউস করলেন, বাংলাদেশ কলকাতা। তো এখান থেকে এলএম পটেন্সি যাত্রা খুব সারা ইন্ডিয়াতে এখন খুব ব্যবহৃত হয়। এখনো সি পটেন্সি বেশি জনপ্রিয়। আচ্ছা, আশা করি স্লাইড দেখতে পাচ্ছেন। জি, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি আমার বই থেকেই আমি ওই ধারাবাহিকতাটাই মেনটেন করেছি। ওষুধের শক্তি নির্ধারণের নির্দেশিকা যেটা, এটা আমরা কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখবো। আমি প্র্যাকটিক্যাল আলোচনায় করতে যাচ্ছি, একটু ইতিহাস বলেছি, কিন্তু এখন থেকে যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ওরিয়েন্টেড আলোচনা, এবং এই গাইডলাইনটা আমাদের অর্গান অনুযায়ী আলোচনাটা করা হবে এবং সেটা ফলো করতে হবে। এবং সেই জিনিসটা বুঝতে পারলে আমরা কার জন্য কোন পটেন্সি কেন সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করবো, সেই বিষয়টা একটা স্বচ্ছ ধারণা আসবে বলে আশা করছি। যে ওষুধের শক্তি নির্ধারণের নির্দেশিকার মধ্যে আমাদের প্রথমে 3টা জিনিস খুব খেয়াল রাখতে হবে, মানে 3টা জিনিসের দিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে, মানে কার জন্য কোন পটেন্সি ব্যবহার করবো। সঠিক ওষুধ তো সিলেকশন করতেই হবে, সেখানে তো কোনো কথাই নেই, কারণ ওষুধ সঠিক না হলে আমার পটেন্সি বিষয়টা দ্বিতীয়তে আসবে। আগে ওষুধ যদি ভুল হয় তাহলে তার পটেন্সি বিষয়টা আসতেছে না। ওষুধ আগে সিলেকশন ঠিক হতে হবে, তারপরে পটেন্সি। তো পটেন্সির ক্ষেত্রে আমাদেরকে রোগীর সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি, হ্যাঁ, এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এটা হচ্ছে রোগের প্রকৃতি এবং সর্বোপরি ওষুধের প্রকৃতি, যেটা আমরা আগে বলেছি। তো আমাদেরকে এখন একটা মানুষের সংবেদনশীলতা কেমন, হ্যাঁ, লোকটা হাইপার সেন্সিটিভ না হাইপো সেন্সিটিভ নাকি নর্মো সেন্সিটিভ, মানে লোকটা অতি সংবেদনশীল নাকি স্বাভাবিক সংবেদনশীলতা আছে নাকি কম সংবেদনশীলতা আছে, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে 2টা মেডিকেল টার্ম বা 2টা পরিভাষা আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে সাসেপ্টিবিলিটি বা ইনডিসপোজিশন বা প্রবণতা, এই কথাটা ভালো করে বুঝতে হবে। আর একটা হচ্ছে ইডিওসিনক্রেসি বা ব্যক্তি স্বতন্ত্রতা, যেটাকে কোনো ব্যাখ্যা দ্বারা ব্যাখ্যায়িত করা যায় না। ঠিক আছে, তো এটা এলোপ্যাথিক বা এলোপ্যাথিক কথাটা বলবো না, আমি মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় ইডিওপ্যাথিক। হ্যাঁ, যেটা কারণ জানা যায় না, বা অনেক কারণে কার জন্য এক একজন ব্যক্তির জন্য এক একটা স্বতন্ত্রতা প্রকাশ পায়, সেই বিষয়টা। এই 2টা জিনিস, 2টা টপিকস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো সাসেপ্টিবিলিটি বা প্রবণতা বলতে আমরা কি বুঝি? ওয়েবস্টার ডিকশনারির মতে অনেকগুলো সক্ষমতার সমন্বয় সাসেপ্টিবিলিটি বা প্রবণতা তৈরি হয়। এটা ডিকশনারির সংজ্ঞা। সাসেপ্টিবিলিটি বা প্রবণতা কয়েকটা বিষয়ের উপর, যেমন একজন মানুষের শরীরে অসুস্থতা কেমন হবে, তার পরিবেশ, তার আবেগ, তার পেশা, তার জীবন প্রণালী, এগুলো দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, যেমন অনেকেই একই রকম ঠান্ডা বাতাসে এক একজন কারো কিছু হচ্ছে না, আরেকজনের আবার সর্দি কাশি লেগে যাচ্ছে, আরেকজনের ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে ওই ঠান্ডা বাতাসের প্রতি ওই লোকটা যে আক্রান্ত হচ্ছে সে সাসেপ্টেবল, হ্যাঁ, তার মধ্যে সংবেদনশীলতাটা বেশি দেখা যাচ্ছে ওই বাতাসের প্রতি। আবার যার হচ্ছে না তার কিন্তু হচ্ছে না। তাহলে এই সাসেপ্টিবিলিটিটা রোগ হওয়ার ক্ষেত্রে বা ভাইটাল ফোর্সকে বা আমার যেটা বলি জীবনী শক্তিকে আক্রান্ত করে। সুতরাং যার সাসেপ্টিবিলিটি যত বেশি তার জীবনী শক্তি তত দুর্বল।
জীবনী শক্তি যত শক্তিশালী হবে তার সাসেপ্টিবিলিটি কমে আসবে, তাই না? তো সাসেপ্টিবিলিটি মানে সোজা কথা হচ্ছে জীবনী শক্তির মধ্যে, জীবনী শক্তির যদি একটা মসৃণ কাদামাটি হয় তার উপরে ছাপ, হ্যাঁ, অসুস্থতার ছাপ, এই ছাপটা পরিষ্কার করতে হবে। আমাদের হোমিও ওষুধ এই ছাপটাকে উঠায় ফেলতে পারে, আবার স্মুথ করে দিতে পারে, হ্যাঁ, এরকম একটা উদাহরণ আমি দিলাম। তো এই সাসেপ্টিবিলিটি, প্রবণতা বা প্রিডিসপোজিশন, সেগুলো হচ্ছে এখানে গাইডলাইন হচ্ছে যাদের সাসেপ্টিবিলিটি বা প্রবণতা বা যত বেশি হবে তাদের ভাইটাল ফোর্স তত দুর্বল হবে। ভাইটাল ফোর্সের সাথে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা অঙ্কে যারা জানি সমানুপাতিক একটা আছে আর ব্যস্তানুপাতিক আছে। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে সাসেপ্টিবিলিটি যত বেশি হয় ভাইটাল ফোর্স তত কম থাকে, কমে যায়। আবার একইভাবে ভাইটাল ফোর্স যত কম থাকে তার সাসেপ্টিবিলিটি তত বেশি হয়। তো সুতরাং যেসব মানুষের সাসেপ্টিবিলিটি বেশি, হ্যাঁ, মানে ওই যে অল্প ঠান্ডাতেই ঠান্ডা লেগে যাচ্ছে, অল্প কিছুতেই তার সংবেদনশীলতা বেশি দেখাচ্ছে, হ্যাঁ, সেটা ফিজিক্যাল মেন্টাল যে কোনো লেভেলে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা গাইডলাইন হচ্ছে নিম্ন শক্তির ওষুধ সেক্ষেত্রে দিতে হবে, বিকজ তার ভাইটাল ফোর্স দুর্বল আছে। আমার শক্তি বিবেচনা অবশ্যই ভাইটাল ফোর্সের সাথে বিবেচনা করে শক্তি নির্বাচন করতে হবে। ভাইটাল ফোর্স যত কম তার শক্তি আমাকে তত মৃদু শক্তি বা অল্প শক্তি দিয়ে শুরু করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার যে শক্তিটাই দেয়, শক্তি, হোমিও শক্তিটা কি, এটা ডাইনামিক লেভেলে কাজ করে, তাই না? হ্যানিম্যান তো জড়ত্ববাদ বা ফিজিক্যাল লেভেল থেকে অনেক উপরে উঠে গেছেন, ওষুধকে ডাইনামিক লেভেলে নিয়ে গেছেন, কারণ উনি দেখলেন যে অসুখটাও ডাইনামিক লেভেলে শরীরের মধ্যে বিচরণ করে। সুতরাং এই ডাইনামিক লেভেলের শত্রুর সাথে ফাইট করতে গেলে ওষুধকেও ডাইনামিক লেভেলে নিয়ে যেতে হবে এবং এটাকে সিমিলার করতে হবে। তাহলে যেটা অধিকতর উচ্চতর শক্তি সেটাই বডিতে থাকবে, যেটা কৃত্রিম একটা শক্তি তৈরি করবে বাট সিমিলার হবে, তাহলে অপেক্ষাকৃত নিম্ন শক্তিটা বডি থেকে চলে যাবে। ঠিক আছে, এটা নেচার অফ ল দিয়ে। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সাসেপ্টিবিলিটি যদি বেশি হয় তাহলে নিম্ন শক্তি আমরা ব্যবহার করবো। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় হাই ডোজ দিই। তো এটা অবশ্যই আমরা দেই এবং এটা ভালো কাজ করে, কিন্তু এটা ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে বাচ্চাদের সাসেপ্টিবিলিটি বড়দের তুলনায় অনেক কম থাকে। এই জন্য বাচ্চাদের ভাইটাল ফোর্স ভালো থাকে। ভাইটাল ফোর্স ভালো থাকার কারণে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার হাইপোটেন্সি দিতে হয়, হ্যাঁ, একটু উচ্চতর শক্তি দিতে হয়, কারণ ভাইটাল ফোর্সকে আমাকে স্টিমুলেট করতে হবে। আমার ওষুধটা যদি ভাইটাল ফোর্সকে ধাক্কা না দিতে পারে, ভাইব্রেট না করতে পারে, হ্যাঁ, স্টিমুলেট করতে না পারে, ইন দ্যাট কেস আমার সেকেন্ডারি কিউরেটিভ যে অ্যাকশন, যে অ্যাকশনের মাধ্যমে আমার আরোগ্যকারী প্রক্রিয়াটা জেগে উঠে বডি থেকে, সেটাকে বেরিয়ে আসবে না ভাইটাল ফোর্স, সেটাকে মানে আরোগ্যকারী প্রক্রিয়াটাকে মানে জায়গায় তুলতে পারবে না। সুতরাং আমার ভাইটাল ফোর্স যদি স্ট্রং হয় তাহলে আমাদের ওষুধের পোটেন্সিও সেই অনুযায়ী বাড়াইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা বিষয় হচ্ছে যে ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা তাহলে কি করব? আমি এখানে সি পোটেন্সির কথাই বলছি, সি বা এলএম এখানে দুইটার ক্ষেত্রেই আসবে কথাটা। যে ক্রনিক রোগে যদি একটা মানুষ দীর্ঘদিন ভোগে, তাহলে আমাদের কি হয়? তাহলে মনে করেন একটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, হয়তো লিভার সিরোসিস অথবা কার্ডিয়াক প্রবলেম, হ্যাঁ, যেমন লাংসে পালমোনারি ইনফেকশন হয়েছে, পালমোনারি টিবি হয়েছে, অথবা কোন অটোইমিউন ডিজিজ যেমন অটোইমিউন থাইরয়েডাইটিস হতে পারে। তারপরে হচ্ছে আরো অন্যান্য অনেক ডিজিজ, আমি ডিজিজের এখন নাম বলে তো অনেক নাম বলা যায়। মানে ক্রনিক ডিজিজ, যে এই ডিজিজটাতে ভোগার কারণে রোগ মানে ওই ব্যক্তিটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়া মানে কি? তার ভাইটাল ফোর্সটা অনেক ডাউন হয়ে গেছে। তো সেই ধরনের দুর্বল রোগীকে যদি আমি প্রথম ধাক্কাতেই একটা হাইপোটেন্সি ওষুধ দেই তাহলে কি হবে? এই জিনিসটা দেখাটা একটু বুঝতে হবে যে আমার বডিতে ভিতরে কিন্তু একটা নিজস্ব একটা হিলিং পাওয়ার আছে। আমার বডিতে আরোগ্যকারী একটা প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। এটা আল্লাহ প্রদত্ত একটা শক্তি আমাদের ভিতর দেওয়া আছে। হ্যাঁ, এটা আমার নেচারের মাধ্যমে কিন্তু আমি ফাইট করতে থাকি। যেমন এখন যদি আমার শরীরে আক্রান্ত হয়ে থাকে, ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ধরেন যে পুরো বডিটা হচ্ছে 100%। আমি আপনার একটু কল্পনা করে নেন, পুরো শরীরটা 100%, হ্যাঁ, মানে ভাইটাল ফোর্স 100% আছে। এখন বডিতে আক্রান্ত হয়ে গেছে অনেকগুলো, মনে করেন 5টা অংশ আক্রান্ত হয়েছে, লিভার আক্রান্ত হয়েছে, কিডনি আক্রান্ত হয়েছে, লাংস আক্রান্ত হয়েছে, ব্রেন আক্রান্ত হয়েছে, তারপর কি ধরেন যে স্প্লিন বা স্টমাক আক্রান্ত হয়েছে। উদাহরণের খাতিরে বললাম এই 5টা অর্গান আক্রান্ত হয়েছে। এখন আপনার ভাইটাল ফোর্স আছে 100। এই 100-র মধ্যে ধরেন যে ভাইটাল ফোর্স তাদেরকে এই 5টা অর্গান যে দুর্বল হয়ে গেছে, 5টা অর্গানকে সুস্থ করার জন্য ভাইটাল ফোর্স 20-20-20 করে ভাগ হয়ে গেছে, বা 10-10-10 করে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, 10-10 করে ভাগ হওয়ার কারণে ভাইটাল ফোর্সের 50% কিন্তু ব্যবহার হয়ে গেছে।
ব্যবহার হয়ে যাওয়ার কারণে মাত্র 50% আছে ভাইটাল ফোর্স। এখন ভাইটাল ফোর্স 50% আছে মানে কি, রোগীটাকে সুস্থ করার জন্য 50% ফাংশনিং আছে। তাহলে এখন এই অবস্থায় 50% ফাংশনিং ভাইটাল ফোর্স কে জায়গায় তোলার জন্য যদি আপনি অনেক হাই পোটেন্সি ব্যবহার করি বা আমরা করি, তাহলে ওই ভাইটাল ফোর্সটা কিন্তু কলাপস করে যাবে, রোগীটা কলাপস করে যাবে। রোগীটা তখন তার, কারণ অন্যান্য অর্গান গুলোকে বাঁচা রাখার জন্য ওই ভাইটাল ফোর্স গুলো কিন্তু ভাগ হয়ে গেছে, ভাইটাল ফোর্সের শক্তিটা। সুতরাং ওই অবস্থায় আমি কিন্তু হাই পোটেন্সি দিলে রোগীটা জেগে ওঠার পরিবর্তে রোগী কলাপস করে যায়। এই জন্য আমরা দেখি অনেক সময় যে সঠিক মেডিসিন চয়েস হচ্ছে, বাট ক্রনিক রোগের ক্ষেত্রে হাই পোটেন্সি দিয়ে দেওয়ার কারণে রোগী হঠাৎ করে সাডেনলি রোগী ডেথ হয়ে যাচ্ছে। কারণ ওই ভাইটাল ফোর্সের যে অংশটা শরীরের মধ্যে বিদ্যমান ছিল তাকে হিলিং করার জন্য, সেই অংশটা সেই সাপোর্টটা দিতে পারছে না, বা ওই অর্গান গুলাকে মানে রিয়াক্ট করছে, হ্যাঁ, আরোগ্যকারী ক্রিয়া করতে পারছেন না। তো এই জিনিসটা, এটি মেসেজ যে ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা দরকার হলে আমরা লো পোটেন্সি থেকে শুরু করতে হবে। লো পোটেন্সি থেকে শুরু করে আস্তে আস্তে রোগীর এই সাসেপ্টিবিলিটিটা কমায় নিয়ে আসতে হবে। যত সাসেপ্টিবিলিটি কমে আসবে, ভাইটাল ফোর্স তত বাড়তে থাকবে, তত আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা উপরের দিকে হাই পোটেন্সিতে যাব। তো এলএম পোটেন্সি এই জন্যই হ্যানিম্যান আবিষ্কার করছেন যে এই এলএম পোটেন্সির মধ্যে একটা ধারাবাহিকতা আছে। LM1 থেকে শুরু করে উনি 30 পর্যন্ত ব্যবহার করছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10-12 পর্যন্ত ব্যবহার করছেন। সালফার আর মার্সলের ক্ষেত্রে উনি 30 পর্যন্ত গেছেন। তো সঠিক মেডিসিন হলে বেশি পর্যন্ত যাওয়া লাগে না। এই ধারাবাহিকতাটাই উনি আবিষ্কার করে গেছেন যে গ্র্যাজুয়ালি এটা শক্তিটা বৃদ্ধি হয়। তো এটা একটা অন্যতম একটা বিষয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রনিক রোগে ভুগলে জীবনী শক্তি কমে আসলে আমরা যেন হাই পোটেন্সি একবারে না দিই, তাহলে রোগীর জীবনী শক্তি সেটা নিতে পারবে না। নিতে না পারার কারণে রিয়াক্ট করবে, বা যে অর্গানগুলা ড্যামেজ হয়ে আছে সেই অর্গানগুলা হিলিং হওয়ার পরিবর্তে আরো কলাপস করে যাবে, তার ফাংশন গুলা লস হয়ে যাবে। রোগী কিন্তু অনেক সময় ওষুধের কারণে ডেথ হতে পারে। এটা খেয়াল রাখতে হবে। আমরা তো অনেক সময় বলি যে হোমিও ওষুধে সাইড ইফেক্ট নাই, কিন্তু এজ এ ডাক্তার হিসেবে আমরা কিন্তু জানি যে হোমিওপ্যাথির অ্যাগ্রাভেশন আছে। সাইড ইফেক্ট ভাষাটা হয়তো হোমিওপ্যাথির জন্য প্রযোজ্য না, কিন্তু অ্যাগ্রাভেটিং সিমটমটা এটা খুবই ডেঞ্জারাস। তো এটা আমাদেরকে এজ এ ডাক্তার হিসেবে আমরা যেন এটা না করি, আমাদের এটা বুঝতে হবে। ভাইটাল ফোর্সের দিকে আমরা খেয়াল করবো, ভাইটাল ফোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে, রোগীর ভাইটাল ফোর্স কি অবস্থায় আছে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে তার ঘন ঘন ইনফেকশন হয়, এই সর্দি, এই কাশি, এই এই পাতলা পায়খানা, এই মানে ছোট ছোট অসুখ বিসুখ এটা ঘন ঘন হতেই থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমরা কি বলবো যে তার ভাইটাল ফোর্সটা কমে গেছে, নাকি তার সাসেপ্টিবিলিটি বেশি আসছে? আসলে কোনোটাই না, কারণ এটা হচ্ছে তার ইমিউন সিস্টেমের এক্সারসাইজ হচ্ছে। এই জন্য আপনারা সবারই বাচ্চা কাচ্চা আছে, সবাই বাচ্চা রোগী দেখি আমরা। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চা কাচ্চাদের অসুখ হওয়াটা কিন্তু খারাপ কিছু না। বাচ্চা কাচ্চাদের একটু মাঝে মাঝে জ্বর হওয়া, মাঝে মাঝে একটু কাশি হওয়া, সর্দি হওয়া, এগুলো ভালো। হ্যাঁ, যেটা আমাদের এই ভ্যাকসিন দেওয়ার কারণে এগুলোকে চাপা চাপা দিই, এগুলো কিন্তু ঠিক না। কারণ আমার ইমিউন সিস্টেমটা কিন্তু আল্লাহ তাআলা কি করছে, জন্মের পরে যখন ফিটাস থেকে যখন আমি ডেলিভারি হয়ে যখন দুনিয়াতে আসলো বাচ্চাটা, সেই বাচ্চাটা কিন্তু এগুলা কিন্তু প্রিম্যাচিউর ছিল। প্রিম্যাচিউর থেকে আস্তে আস্তে ভূমিষ্ঠ হওয়ার পরেও বাচ্চাটা গ্রো করে, বাচ্চার শারীরিক মানসিক বিকাশ হয়। শারীরিক বিকাশের মধ্যে যেটা আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট বলি, তো গ্রোথের মধ্যে আপনার এই ইমিউন সিস্টেমটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বাচ্চার থাইমাস যেটা আছে, থাইমাস, হ্যাঁ, যেটা থাইরয়েডের পিছনে থাকে, আপনারা ইন্টারনেটে ছবি দিলেই বুঝতে পারবেন। এই থাইমাসটা কিন্তু প্রথমে টি সেল, যেটা ইমিউন সিস্টেমের যে টি সেল, এটা সেখান থেকে আপনার বোন ম্যারোতে তৈরি হয়ে, মানে টি সেল থাইমাসে তৈরি হয়, ওকে এটা তখন সাপোর্ট দেয়। পরবর্তীতে থাইমাস ছোট হয়ে আসে, 7-8 বছর পর এটা ছোট হয়ে আসে, বড়দের ক্ষেত্রে এটা পাওয়াই যায় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কথা থেকে অন্য কথায় চলে যাই, তো সেটা হচ্ছে বাচ্চাদের ছোটবেলায় ইমিউন সিস্টেমটা গ্রো মানে ম্যাচিউরড হয়। ইমিউন সিস্টেমের অর্গান থাইমাস, লিম্ফ নোড, লিভার, স্প্লিন, বোন ম্যারো, এগুলা থেকে যেগুলো ইমিউন সিস্টেমের সেল গুলো, এগুলা বডিতে ম্যাচিউরড হতে থাকে। তো ম্যাচিউরড হতে গেলে ইমিউন সিস্টেম কি, ইমিউন সিস্টেম হচ্ছে আমার ভাইটাল ফোর্সটাকে যদি আমি সরকার বলি, ইমিউন সিস্টেমকে বলবো আমি মন্ত্রণালয়, ঠিক আছে, একটা সচিবালয়। তো এবং আর্মি, হ্যাঁ, এগুলা বলবো যারা এই টোটাল জিনিসটাকে সমন্বয় করে, ঠিক আছে। তো সমন্বয় করে, কার্যক্ষেত্রে এটাকে প্রয়োগ করে। তো তার ওয়ার্কিং পাওয়ার হচ্ছে ইমিউন সিস্টেম। তো ইমিউন সিস্টেমের এই ওয়ার্কিং এক্সারসাইজটা ছোটবেলায় ঘন ঘন হইতে থাকে। তো এই জন্য বাচ্চারা রিপিটেডলি ছোটবেলায় ইনফেকশন হয়। তার মানে কিন্তু বাচ্চাদের সাসেপ্টিবিলিটি কমে যায়নি, বাচ্চাদের ভাইটাল ফোর্স কমে যায়নি, বা ভাইটাল ফোর্স ভালো আছে, কিন্তু তার ইমিউনিটি এক্সারসাইজ হওয়ার কারণে মাঝে মাঝে ঠান্ডা সর্দি কাশি হয়, এবং এটা অল্প চিকিৎসা করলেই ভালো হয়ে যায়, ঠিক আছে। ইভেন অনেক সময় চিকিৎসা না করলে ভালো হয়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা,
আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি প্রথমে বলছিলাম যে ইডিওসিনক্রেসি বা ব্যক্তি স্বতন্ত্রতা, ঠিক আছে? এই বিষয়টা আমাদেরকে এখন একটু জানতে হবে যে ব্যক্তি স্বতন্ত্রতা বলতে বা ইডিওসিনক্রেসি বলতে আমরা কি বুঝি। তো এটা হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের যদি কোনো বিশেষ বস্তুর প্রতি সংবেদনশীলতা দেখা যায় যেটার কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্স দিতে পারে না, সেটি হচ্ছে ইডিওসিনক্রেসি বা ব্যক্তি স্বতন্ত্রতা। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমরা জানি অ্যালার্জির ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একটা অ্যালার্জি দেখা যায়। হ্যাঁ, কেউ চিংড়ি মাছে অ্যালার্জি, কেউ ইলিশ মাছে অ্যালার্জি, কেউ গরুর মাংসে অ্যালার্জি, তারপরে হয়তো কেউ কোন স্প্রে গন্ধ শুনতে পারে না, শুনলে সে অজ্ঞান হয়ে যায় বা তা খারাপ লাগে। কোন স্পেসিফিক কোন গন্ধের প্রতি তার সংবেদনশীলতা, যেটা কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, একদম ভালো মানুষ কিন্তু ওই গন্ধটা আসলেই সে শরীর খারাপ হয়ে যায়, বা ওই খাবারটা খেলেই সে শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, বা অ্যালার্জিক রেসপন্স করে, যেটা কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। তো এটি হচ্ছে সংবেদনশীলতা বা ইডিওসিনক্রেসি। তো এই ইডিওসিনক্রেসি আরেকটা মানে ইডিওসিনক্রেসির ক্ষেত্রে একটা ইডিওসিনক্রেসির একটা সমস্যা হচ্ছে যে ইডিওসিনক্রেসির একটা সাসেপ্টিবিলিটির একটা অন্যতম একটা বহিঃপ্রকাশ। এটা খেয়াল রাখতে হবে। ইডিওসিনক্রেসি যেহেতু এমনি হয় না, এটা একটা মানুষের সমস্যা। কারণ ইলিশ মাছ খেয়ে যদি অ্যালার্জি হয়, এটা তো তার সমস্যা। তাহলে কি হচ্ছে, ইলিশ মাছের প্রতি তার সাসেপ্টিবল হয়ে যাচ্ছে, সেই মানুষটা সাসেপ্টিবিলিটি আছে। মানে ইলিশ মাছটা তার শরীরে নিতে পারে না, যে কোনো জায়গার, যেটা ব্যাখ্যার অতীত একটা দুর্বলতার কারণে, ভাইটাল ফোর্সের একটা পার্টের একটা অংশ দুর্বলতার কারণে সে ইলিশ মাছটাকে গ্রহণ করতে পারছে না। আমি একটা উদাহরণ হিসেবে বললাম। তো এইটাকে দূর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আহ হোমিওপ্যাথিক ওষুধও ইডিওসিনক্রেসি তৈরি করে। অনেক সময় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমরা বডি ইডিওসিনক্রেসি তৈরি করি। যেমন প্রুভিং এর ক্ষেত্রে প্রুভাররা কি করে, প্রুভাররা একই ওষুধে রিপিটেডলি দেওয়ার কারণে ওইটার সাসেপ্টিবিলিটি তার শরীরে তৈরি হয়, যে কারণে কিন্তু প্রুভারদের মধ্যে আমরা সিমটম গুলো বহিঃপ্রকাশ পাই, তাই না? বহিঃপ্রকাশটা কেমন কি, যেমন থুজা, যেমন ওষুধের প্রুভাররা কি করে, যদি থুজা আহ, থুজা যদি যারা প্রুভিং করে তাদের যদি আমি পেঁয়াজ খেতে দিই, তাদেরকে কি দেখবো আমরা, তাদের অনেক সময় দেখা যায় ডায়রিয়া ডায়রিয়া শুরু হয়ে গেছে। হুম, তাদের ডায়রিয়া শুরু হয়ে গেছে। আবার লাইকোপোডিয়ামের প্রুভারদের যদি আমি ওস্টার খেতে দেই, হ্যাঁ, তাহলে তাদের সমস্যা তৈরি হয়। এরকম ভাবে আহ মানে কারণ কি, ওই লাইকোপোডিয়াম বা থুজা ওই প্রুভারদের মধ্যে এক ধরনের ইডিওসিনক্রেসি তৈরি করছে। তো আবার ওই ওষুধটা দিয়ে আবার সেটা ভালো হয়। হ্যাঁ, যার মধ্যে যে ইডিওসিনক্রেসি তৈরি করবে সেই থুজা বা লাইকোপোডিয়ামই তাকে আরোগ্যকারী ওষুধ হিসেবে বিবেচনা করা যাবে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই যে অনেকটা একটা একটা কথা হচ্ছে যে ইডিওসিনক্রেসি একটা উদাহরণ হচ্ছে যে রাস্ট্রক্স ওষুধটা, যেটা পয়জন আইভি একটা গাছ, সেখান থেকে তৈরি হয়। তো পয়জন আইভি গাছের সংস্পর্শে আসার কারণে যেসব ব্যক্তির শরীরে সমস্যা তৈরি হয়, তাদের ক্ষেত্রে রাস্ট্রক্স ওষুধটা দিলে আবার তাদের এই সমস্যাগুলো চলে যায়। হ্যাঁ, বা পরবর্তীতে তার মধ্যে ওই সাসেপ্টিবিলিটিটা ধ্বংস হয়ে যায়, এবং পরবর্তীতে ওই পয়জন আইভি গাছটা তার সংস্পর্শে আসলেও তার আর কোনো অ্যালার্জিক রিয়াকশন শরীরে দেখা যায় না। ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মানে ইডিওসিনক্রেসি যে সাসেপ্টিবিলিটিটা তৈরি করে ওই ব্যক্তিটার মাঝে, তো সঠিক ওষুধটা, সেই সঠিক হোমিওপ্যাথি ওষুধ যেটা ডাইনামিক লেভেলে কাজ করে, ডাইনামিক বা শক্তিকৃত ওষুধ, সেটা তার ওই ইডিওসিনক্রেসিটা দূর করে। তাহলে আমরা কি বুঝলাম এতটুকু আলোচনা থেকে, যে সঠিক হোমিওপ্যাথি ওষুধ ইডিওসিনক্রেসি এবং সাসেপ্টিবিলিটি দুইটাই দূর করে। আচ্ছা, এখন আমরা আলোচনাতে প্রথমে বলছিলাম তিনটা বিষয়, একটা হচ্ছে সাসেপ্টিবিলিটি দেখা, রোগের প্রকৃতি আর ওষুধের প্রকৃতি। এবার রোগের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা প্রশ্ন জানতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বের করতে হবে, বা রোগীর মাঝখানে একটা কেস টেকিং করার সময় এগুলো আমাকে বিবেচনায় নিতে হবে। কারণ কেস টেকিং এ কিন্তু দুইটা পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে আমার সঠিক মেডিসিন সিলেকশন করা, এবং সঠিক পোটেন্সিও সিলেকশন করা। এই দুইটা জিনিসই কিন্তু আমাকে কেস টেকিং এ আনতে হবে। একদিকে আমার যেমন তার রোগীর কাছে হিস্ট্রি আমি শুনছি, অবজারভেশন সিমটম নিচ্ছি, তার সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম নিচ্ছি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি। তো সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে তার কাছ থেকে নিচ্ছি। এবং আরেকটা চোখ আমাকে তার ভিতরের সাসেপ্টিবিলিটি, তারপর তার সেন্সিটিভিটি, এগুলোর দিকেও রাখতে হবে। কারণ একটা ওষুধ যখন আমার রোগীর টোটালিটির উপর বেস করে একটা ওষুধ যখন আমি বের হয়ে আসবে, তখন ওই ওষুধটাকে তোমাকে প্রয়োগ করতে হবে। তখন আমি ওই ওষুধটা কি ডোজে তাকে দিব। হ্যাঁ, আইদার আমি লো পোটেন্সিতে দিব, না মিডিয়াম পোটেন্সি, না হাই পোটেন্সি, না এলএম পোটেন্সি, হোয়াট এভার ইট ইজ, আমি কি পোটেন্সিতে দিব, সেই বিষয়টাকেও কিন্তু আমার আরেকটা কোশ্চেনের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে, বা একপাশে নোট ডাউন করে রাখতে হবে তার সেন্সিটিভিটির মার্কার গুলো। হ্যাঁ, তো কি কি বিষয়টা আমি খেয়াল করবো, রোগের প্রকৃতি বের করার জন্য আমি কি কি প্রশ্ন করব, বা কি কি প্রশ্নের উত্তর আমার জানা জরুরি,
একটা হচ্ছে রোগটা অ্যাকুইট কিনা। অনেক সময় অ্যাকুইট হলে আমরা উচ্চ শক্তি দেই এবং উচ্চ শক্তি খুব ভালো কাজ করে। ক্রনিকের ক্ষেত্রে নিম্ন শক্তি প্রয়োজন হয়, যেটা আমি বললাম ক্রনিকের ক্ষেত্রে ভাইটাল ফোর্স অনেক ডাউন থাকে, এই জন্য আমাকে নিম্ন শক্তি থেকে শুরু করতে হবে ভাইটাল ফোর্স অনুযায়ী। আচ্ছা, এবার রোগটা প্রাথমিক পর্যায়ে থাকলে ডেফিনেটলি উচ্চ শক্তি দেওয়া যেতে পারে, মধ্যবর্তী বা শেষ পর্যায়ে থাকলে নিম্ন শক্তি। হ্যাঁ, তারপর রোগটা যদি কোনো মানে ফাংশনাল স্টেটে যদি থাকে, মানে কোনো প্যাথোলজি নেই, কোনো টেস্ট হলে, যেমন মাইগ্রেন, তারপরে ধরেন যে কোনো মেন্টাল কোনো ট্রমা, মেন্টাল কোনো সিমটম, ইমোশনাল কোনো সিমটম, বা শরীরের মধ্যে এমন কোনো সেন্সেশন যেটা কোনো পরীক্ষা নিরীক্ষাতে ধরা পড়ে না, সেটাকে বলা হয় ফাংশনাল প্রবলেম। ঠিক আছে, যেটা কোনো ল্যাব পরীক্ষাতে আসে না, সেই ধরনের অবস্থায় আমি হাইপোটেনসিতে যেতে পারি। কিন্তু যদি আবার বিপরীত কথাটা হয় যে অ্যাডভান্স প্যাথোলজি হয়ে গেছে, যেমন লিভারে আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে লিভারের মধ্যে সিরোসিস হয়ে গেছে, অথবা অ্যাসাইটিস হয়ে গেছে, পেটে পানি আসছে, অথবা হার্টের কার্ডিয়াক আউটপুট অনেক কম, অথবা হার্টের ব্লক আছে, হ্যাঁ, হার্ট ঠিক মতো কার্ডিয়াক ফাংশন করতে পারছে না, তাহলে আমার ভাইটাল ফোর্সের অনেক একটা অংশ ওই হার্টকে বাঁচানোর জন্য ব্যয় হচ্ছে। তো আমি ভাইটাল ফোর্সকে আমি তখন জায়গায় তোলার জন্য হাইপোটেনসি দিলে কিন্তু ওই হার্ট রিয়াক্ট করবে বা এটাকে সে নিতে পারবে না। এই জন্য আমি অ্যাডভান্স প্যাথোলজিতে আমি তখন লো পোটেন্সি দিতে হবে। ঠিক আছে, বা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেলে, হ্যাঁ, বা টিস্যু বিকৃত হয়ে গেলে, কোনো পরীক্ষার মাধ্যমে সেটা ধরা পড়লে আমাকে তখন নিম্ন শক্তি থেকে শুরু করতে হবে। আচ্ছা, আবার স্কিন ম্যানিফেস্টেশন হলে, যদি রোগটা স্কিনে চলে আসে, তার মানে কি তখন আমি হাইপোটেনসিভ দিব না। কারণ কি, স্কিনে যখন ম্যানিফেস্টেশন হয় তখন আমরা কি জানি, কি স্কিনে আমরা রোগটা কি হয়, আরোগ্যের হেরিং এর ল অনুযায়ী কি রোগ ভিতর থেকে বাইরের দিকে আসে। হ্যাঁ, একটা কথা আছে তো, যখন ভিতরে অসুখটা শেষের দিকে আসে তখন কিন্তু স্কিনে এটা ম্যানিফেস্টেশন হয়, বহিঃপ্রকাশটা পায়। তখন ওই সময় যদি আবার হাইপোটেনসি দিই তখন কিন্তু তার অযাচিত একটা অ্যাগ্রাভেটিং সিমটম হবে, রোগী কষ্ট পাবে। সুতরাং এই স্কিনে যখন রোগটা চলে আসবে, যদি আমি বুঝতে পারি সঠিকভাবে চিকিৎসা করে, তখন আমাকে লো পোটেন্সি দিতে হবে। আচ্ছা, এই লো পোটেন্সি হাইপোটেন্সি বিষয়গুলো এই সি পোটেন্সির ক্ষেত্রে আসলে অনেক অভিজ্ঞতার বিষয়টা এখানে জড়িয়ে আছে। এই জন্য হ্যানিম্যান এলএম পোটেন্সি পরবর্তীতে আবিষ্কার করছে, যেটা আমরা আজকে আলোচনার পরবর্তীতে থাকবে এলএম পোটেন্সির বিষয়টা। তো আপনারাই বুঝতে পারবেন তখন অনেকে হয়তো এলএম পোটেন্সি আসলে খুব ইউজার ফ্রেন্ডলি এটা বলা যায়, তবে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর কি। আচ্ছা, রোগটা যদি শারীরিক পর্যায়ে থাকে তাহলে অনেক সময় আমরা নিম্ন শক্তি দেই, মানসিক পর্যায়ে থাকলে উচ্চ শক্তি দেই, আবেগীয় পর্যায়ে থাকলে উচ্চ শক্তি দেই, আবেগীয় মানে ইমোশনাল স্টেটে থাকলে। আচ্ছা, আবার অনেক সময় রোগী মনে করেন মৃত্যু শয্যায় আছে, রোগী মৃত্যু শয্যায় আছে, মারা যাচ্ছে, হ্যাঁ, সেই সময় প্যালিয়েশন দেওয়ার জন্য বা অনেক সময় এটাকে বলা হয় মানে অনুমোদিত মৃত্যু, হ্যাঁ, যে তাকে শান্তিতে মৃত্যু দেওয়ার জন্য তখন যদি হাইপোটেনসি দেই তখন রোগী কিন্তু শান্তিতে মারা যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার ছিল, তিনটা ম্যাটারের মধ্যে আরেকটা ম্যাটার ছিল ওষুধের প্রকৃতি। একটা মেডিসিন পোটেন্সি জানার জন্য ওষুধ কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে, ওষুধের নেচারটা, ওষুধের নিজস্ব একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে। তো ওষুধটা কি দ্রুত কাজ করে, যেমন কয়েকটা মেডিসিন বেলাডোনা, অ্যাকোনাইট, আর্সেনিক, এগুলা সাধারণত উচ্চ শক্তিতে ভালো কাজ করে। আবার নাকি যে যে ওষুধগুলো প্রুভারের মধ্যে খুব ধীরে ধীরে সিমটম আসছে, হ্যাঁ, থুজা, লাইকোপোডিয়াম, এগুলো সাধারণত লো পোটেন্সি দিয়ে শুরু করতে হয়। নোসর ওষুধগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে নোসর ওষুধগুলো অনেক গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং নোসর ওষুধগুলো আমরা কিন্তু রিপিট করি না, ঘন ঘন রিপিট করি না। যদিও বর্তমানে এলএম পোটেন্সি হ্যানিম্যান নোসর এলএম পোটেন্সিতে ব্যবহার করেননি, তো বর্তমানে অভিজ্ঞতা থেকে বা অনেক ডাক্তাররা এলএম পোটেন্সি নোসর ব্যবহার করছেন, সেখানে অনেক রিপিট ব্যবহার করা যায়, রিপিটেডলি দেওয়া যায়। এলএম পোটেন্সি বিষয়টাই আলাদা, যেটা আমাদের আলোচনার পরে থাকবে। তো নোসোডের ক্ষেত্রে এখনো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 200 পোটেন্সি, কিন্তু যদি আমার ভাইটাল ফোর্স খুব কম থাকে তখন 30 পোটেন্সি আমরা দিতে পারি। আচ্ছা, এবার আমরা একটা চার্ট দেখি, হ্যাঁ, চার্টটা দেখি আমরা হাইপার সেন্সিটিভিটির উপর ভিত্তি করে আমরা কিভাবে পেশেন্টকে কি ধরনের মেডিসিন দিব। এলএম নিয়ে অনেক কথা আছে, আমি এলএম পোটেন্সির বিষয়টা একটু পরে বলতেছি। আচ্ছা, এখন একটা হাইপার সেন্সিটিভ পেশেন্ট কিভাবে আমি বুঝবো, আর হাইপো সেন্সিটিভ নর্মো সেন্সিটিভ কি বুঝবো, হ্যাঁ। তো এটা তো আমাকে বুঝতে হবে, আমি কাকে হাইপার সেন্সিটিভ বলবো, যে আমি তাকে হাইপার সেন্সিটিভ বলবো যে যে অল্পতেই প্রতিক্রিয়া দেখায়। সোজা কথা, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, তাই না, আমাদের নাক, কান, গলা, স্পর্শ, স্বাদ, জিহ্বা, যে পঞ্চ ইন্দ্রিয় বিষয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতিটা যেসব মানুষরা বেশি মাত্রায় প্রকাশ করে, বহিঃপ্রকাশ করে, তারা হাইপার সেন্সিটিভ, সহজ কথায়। তো তারা অল্প গন্ধেই তারা মানে
অজ্ঞান হয়ে যায় বা উত্তেজিত হয়ে যায় অল্প কথাতেই, ইভেন মানসিক ভাবেও তারা যে কোনো শব্দ গন্ধ এই বিষয়গুলো তারা নিতে পারে না। এটাই হাইপার সেন্সিটিভিটি সহজভাবে। হ্যাঁ, বা যে কোনো খাবারই তারা প্রতিক্রিয়া দেখায়, যে কোনো গন্ধে, যে কোনো স্বাদে, যে কোনো স্পর্শে তারা অতি প্রতিক্রিয়া দেখায়। তাহলে এই ধরনের হাইপার সেন্সিটিভ রোগীদের ক্ষেত্রে গাইডলাইনটা কি? হাইপার সেন্সিটিভ রোগীর গাইডলাইন হচ্ছে, এখানে উদাহরণ হিসেবে ফসফরাস আর্সেনিক দিয়েছে। হাইপার সেন্সিটিভ এর উদাহরণ ফসফরাস আর্সেনিক, মানে তারা কিন্তু অতি প্রতিক্রিয়াশীল। উদাহরণ আপনি আর্সেনিক ফসফরাস সবাই জানেন যে তারা খুব অনেক অতি প্রতিক্রিয়া দেখায় এই ধরনের কনস্টিটিউশনের পেশেন্টরা। আর যাদের হাইপার সেন্সিটিভ পেশেন্ট আর অ্যাডভান্স টিস্যু প্যাথোলজি যাদের আছে, যাদের ভাইটাল ফোর্স খুব দুর্বল, যাদের অনেক বয়স্ক মানুষ, এবং যাদের প্রলং ড্রাগ অ্যাবিউজ আর ড্রাগ রিয়াকশন হয়, মানে এলোপ্যাথিক ড্রাগ অনেক প্রলং, মানে দীর্ঘ সময় এলোপ্যাথিক ড্রাগ তারা শরীরে প্রয়োগ হয়েছে, অথবা তাদের আগের হিস্ট্রি আছে যে তাদের ড্রাগের রিয়াকশন হয়েছে। হ্যাঁ, যে ড্রাগের রিয়াকশনের কারণে তাদেরকে অনেক সময় হাসপাতালে ভর্তি হয়ে ইনজেকশন পর্যন্ত দিতে হয়েছে। এরকম যদি হিস্ট্রি রোগীর কাছ থেকে পান, তাহলে আপনার ডোজটা কিরকম হবে, আপনার পোটেন্সিটা কিরকম হবে। এলএম এর ক্ষেত্রে একরকম হবে, সেন্টিসেমাল বা সি পোটেন্সির ক্ষেত্রে একরকম হবে। যদি এলএম পোটেন্সি দেন, তাহলে 8 আউন্সের বোতলে 2টা সাকশন, 2বার ঝাঁকি দিয়ে হাফ চামচ, হাফ টিএসএফ করে দিবেন। ঠিক আছে, হাফ টিএসএফ করে দিবেন, এবং এটা তখন আবার খেয়াল রাখতে হবে রোগীর রেসপন্সটা। ঠিক আছে, এইভাবে দিয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াইতে হবে। কারণ তার এই ধরনের হিস্ট্রি থাকলে আপনি এইভাবে শুরু করবেন। মানে তাহলে দেখেন পয়েন্টগুলো, অ্যাডভান্স টিস্যু প্যাথোলজি থাকলে, উইক ভাইটাল ফোর্স, বয়স্ক মানুষ, প্রলং ড্রাগ অ্যাবিউজ আর ড্রাগ রিয়াকশন, এরকম হিস্ট্রি থাকলে, এন্ড হাইপার সেন্সিটিভ কনস্টিটিউশন, মানে অল্পতি প্রতিক্রিয়া দেখে, তাদের ক্ষেত্রে এরকম অনেক ডাইলুট করে 8 আউন্স বোতলে 2বার ঝাঁকি দিয়ে হাফ চামচ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এটা একটা গাইডলাইন। আমি বারবার বলছি, আলোচনা শুরু থেকে বলা হচ্ছে, এই গাইডলাইনটা কিন্তু হ্যানিম্যান এভাবে দিয়ে যায় নাই। হ্যাঁ, এটা আমি এই লাকডিস কিপারের বইয়ে উনার রিসার্চ এবং এটা থেকে একটা গাইডলাইন পেয়েছি, এবং গাইডলাইনটা এবং জনপ্রিয় এবং অনেক বইটা থেকে দেখবেন একটা গাইডলাইন, এবং এটা প্র্যাকটিক্যালিও ব্যবহার করে সব ডাক্তাররা এটাকে সাপোর্ট করেছেন। এই গাইডলাইনটা আপনারা ফলো করতে পারেন, এবং তার সাথে আপনাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো প্র্যাকটিস করতে করতে আরো শানিত হবে, আরো অভিজ্ঞতা লব্ধ হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় এই গাইডলাইনটা ফলো করলে আপনার পেশেন্ট ভালো সাপোর্ট পাবে আপনার কাছ থেকে। আচ্ছা, এবার সেন্টিসেমালের ক্ষেত্রে 6C একটা পিলে ড্রাই অলফ্যাক্টিভ মেথড অথবা স্কিন মেথড, দ্যাট মিন্স কি 6C একটা সরিষা দানার মতো পিলেট বা বড়ি, এটা অলফ্যাক্টিভ মানে সেটা গন্ধ শুকাইতে পারি, অথবা স্কিনে চামড়ায় ঘষে দিতে পারি। হ্যাঁ, যদি সি পোটেন্সি দিই, যারা খুবই অতি সংবেদনশীল, অতি কথাটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে নর্মো সেন্সিটিভ। নর্মো সেন্সিটিভ মানে কি? নর্মো সেন্সিটিভ মানে স্বাভাবিক, এই বিষয়গুলো পঞ্চ ইন্দ্রিয়ের যে বিষয়গুলো, এগুলা রোগী স্বাভাবিকভাবেই অন্য স্বাভাবিক মানুষের মধ্যে তাদের প্রতিক্রিয়া দেখায়। তারা অতিরিক্ত প্রতিক্রিয়াও দেখায় না, আবার কমও দেখায় না। এটাকে বলা হয় নর্মো সেন্সিটিভ কনস্টিটিউশন। এর কয়েকটা উদাহরণ হচ্ছে সালফার লাইকোপোডিয়াম সাইলিসিয়া। তো এদের ভাইটাল ফোর্সটা অনেক স্টেবল। ঠিক আছে, তো এটা আবার অথবা পিওর মেন্টাল অর ইমোশনাল ডিজিজ, এই কয়টা ক্যাটাগরির মধ্যে যদি থাকে, যাদের নর্মো সেন্সিটিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে এলএম পোটেন্সির ক্ষেত্রে 4 আউন্সের বোতল যেটা আমরা ইউজ করি, ওখানে 4 থেকে 6টা সাকাশন দিয়ে 1 চামচ করে আমরা ওষুধ দিতে পারি। আর সেন্টিসেমালের ক্ষেত্রে কি করতে পারি আমরা, 200C অথবা 1mc 3টা পিলেট ড্রাই দিলে, অথবা যদি পানিতে দিই 1টা পিলেট পানিতে দিয়ে আমরা দিব। এবার হাইপোসেন্সিটিভ ক্ষেত্রে, হাইপো মানে যাদের প্রতিক্রিয়া দেখায় না। ঠিক আছে, খুবই মানে অনেক ওষুধও ধরে না, বলে না আমার কিছুতেই কিছু হয় না, মানে শরীরটা অনেক হাইপোসেন্সিটিভ, অনেক কম সংবেদনশীল। তাদের যেমন ক্যালকেরিয়া, ব্যারেটা কার, তাদের শারীরিক মানসিক ভাবে তারা খুবই অসাড় বা জড়ত্বটা তাদের মধ্যে বেশি, এবং অথবা এমন হতে পারে তারা অনেক পরিমাণে ডোজ দিতে পারে। হ্যাঁ, যেমন হার্বাল ওষুধ অনেক খাইলেও কিছু হয় না, অনেক মেডিসিন খাইলেও তাদের কিছু হয় না, অনেক ভিটামিন টনিক খাইলেও কিছু হয় না। এরকম যাদের টলারেন্স লেভেলটা বেশি, অনেক বেশি পরিমাণ ওষুধের প্রতি, অথবা যাদের ভাইটাল ফোর্স অনেক দুর্বল। ঠিক আছে, ফ্রম ওভার ইউজ অফ ট্র্যাঙ্কুইলাইজার, সিডেটিভ, যারা অনেক ঘুমের ওষুধ খাইছে, বা এরকম মানে কি বলা যায়, ইভেন মাদক দ্রব্য খাচ্ছে, ড্রাঙ্কার, অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রেও আপনি যারা হাইপোসেন্সিটিভ, খেতে খেতে যাদের রেজিস্ট্যান্স চলে আসছে শরীরে, তাদের ক্ষেত্রে আমাকে অনেক বাড়ায় দিতে হবে। এলএম পোটেন্সি কি করতে হবে, 4 আউন্স বোতলে, আমি পানি কমাই নিয়ে আসলাম, 4 আউন্সে নিয়ে আসলাম, এবং ঝাঁকিটা 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে স্টার্ট করবো, এবং ওষুধটাও দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ মানে 15 ml। ঠিক আছে, তাহলে বেশি নার্ভ এন্ডিং কে টাচ করবে। তাহলে সবগুলোর ব্যাখ্যা, তাহলে যুক্তিসঙ্গত কথা বলছি আমরা, তাই না? হাইপোসেন্সিটিভ হলে আমাকে ডোজ মানে
বেশি মাত্রায় দিতে হবে, আর নর্মাল হলে নর্মাল মাত্রায় দিব, এবং হাইপার হলে আমি কম মাত্রায় দিব, কারণ সে প্রতিক্রিয়া দেখে। আর সেন্টিসিমালের ক্ষেত্রে হাইপারসেন্সিটিভ হলে হাইপোটেন্সিতে যাব, 1m 10m তিনটা পিলেট ড্রাই 1m 10m আমরা দিতে পারি, আর অথবা আমি 1m বা 10m একটা পিল পানিতে দিয়ে দিতে পারি। এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আমরা আসি, এগুলো সবাই আপনারা জানেন, আমি তবে এখানে অনেক স্টুডেন্টরাও আছেন, একটু বলি যে পোটেন্সি সিলেকশনের কিছু চিহ্ন, যেটা আমরা জানি এমটি মানে মাদার টিংচার, সি হচ্ছে কি আমরা সি পোটেন্সি, যেটা 1:100 রেশিওতে করা হয়। এখানে সি এর ক্ষেত্রে দুইটা কথা আছে, সিএইচ আর সি কে, ঠিক আছে, এটা আমরা অনেকে জানি। তো যারা জানি না তাদের জন্য বলা, সিএইচ হচ্ছে সেন্টিসিমাল হ্যানিম্যান, মানে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে প্রত্যেকবার বোতল চেঞ্জ করে। হ্যানিম্যান যেভাবে পোটেন্সিটাকে বাড়িয়েছিলেন, সেইভাবে যদি কোনো কোম্পানি যদি ওষুধ তৈরি করে, তারা তখন পাশে লিখে দেয় সিএইচ। হ্যাঁ, যেমন অ্যাকোনাইট 30 সিএইচ, তার মানে কি বুঝবেন, এটা হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা 1 থেকে 2 তে যাওয়ার সময় বোতল চেঞ্জ হয়ে গেছে, পানি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিন্তু আরেকটা পদ্ধতি হচ্ছে কর্সাকফ পদ্ধতি, সিকে বলে। ঠিক আছে, যদি কোনো কিছু পরে দেখেন সিকে, যদি দেখেন সিকে, তাহলে হচ্ছে সেন্টিসিমাল কর্সাকফিয়ান। তো কর্সাকফিয়ান হচ্ছে বোতল চেঞ্জ হয় না, পানি খালি জাস্ট পড়ে যায়, পানি খালি চেঞ্জ করে, পানি চেঞ্জ করে কিন্তু বোতল চেঞ্জ হয় না। ঠিক আছে, তো কোন ওষুধের পাশে যদি দেখেন সিকে, তাহলে বুঝবেন এটা কর্সাকফিয়ান পদ্ধতি তৈরি হয়েছে। হ্যাঁ, ইউরোপে এগুলা মানে প্রত্যেকটা ওষুধের পাশে লেখা থাকে। হ্যাঁ, এবং ইন্ডিয়াতেও আছে। তো বাংলাদেশের ওষুধগুলাতে আমি দেখলাম না, এগুলা বাংলাদেশের যে কোম্পানি ব্যাক পোটেন্সি থেকে তৈরি করে, তারা কর্সাকফিয়ান নাকি হ্যানিম্যানিয়ান, তারা এটা মেনশন করে না, করা উচিত। এবার হচ্ছে এক্স, এক্স হচ্ছে ডেসিমাল, ডেসিমাল হচ্ছে 1:10, হ্যাঁ, দশমাংশ যেটা, সেটা এটা ইউরোপে ডি দিয়ে প্রকাশ করে, ডেসিমাল ডি দিয়ে প্রকাশ করে। আর এলএম হচ্ছে ডাইলিউশন করে 1:50,000, এই ডাইলিউশনে এটা তৈরি করা হয়। আর এলএম কে আমরা অনেক সময় কিউ দিয়ে প্রকাশ করি, এলএম 1:2 দিয়ে প্রকাশ করি, 0/1 দিয়েও প্রকাশ করি, 1/0 দিয়েও প্রকাশ করি। 6x এটা একটা নিম্ন শক্তির ওষুধ। এটা অনেক সময় আমরা টিস্যু সল্ট হিসেবে ব্যবহার করি, যেটা বায়োকেমিক্যাল ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ক্যালকেরিয়া ফস 6x, হ্যাঁ, এগুলা দীর্ঘদিনে যাদের অস্টিওপোরোসিসে ভুগে তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যবহার করি। তারপরে থাইরয়েডিনাম, ফলিকলিনাম, হ্যাঁ, 6x ওষুধ ব্যবহার করি। এগুলো এগুলো হচ্ছে অনেক সময় অর্গানোপ্যাথিক মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, গ্রাফাইট 6x ব্যবহার করি। এটা হচ্ছে অনেক সময় অপারেশনের পরে যদি কোথাও অ্যাডেশন হয়, একটা অর্গানের সাথে একটা অর্গান লেগে থাকে, অ্যাডেশন হয়, এই অ্যাডেশনটা আড়ষ্টতা প্রিভেন্ট করার জন্য আমরা গ্রাফাইট 6x দিই। তাহলে এটা একটা নিম্ন শক্তির ওষুধ, এবং এটা টিস্যু লেভেলে বা ফিজিওলজিক্যাল লেভেলে এটা কাজ করে। হ্যাঁ, স্ট্রাকচার অল্টারেশনে এটা ভূমিকা পালন করে। এরপরে আরেকটা নিম্ন শক্তির ওষুধ হচ্ছে 6C। হ্যাঁ, এটা এটা একটা অন্যতম নিম্ন শক্তির ওষুধ, এবং এটার অন্যতম একটা ব্যবহার হচ্ছে এলএম পোটেন্সি। আমরা ব্যবহার করি সব ধরনের অসুখের ক্ষেত্রে। এলএম পোটেন্সি খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এলএম পোটেন্সি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আবার জটিলতা আছে। তো সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা যদি ওই যেটা বলছিলাম যে ভাইটাল ফোর্স যদি কোনো রোগীর কম থাকে, বা সাসেপ্টিবিলিটি যদি খুব বেশি থাকে, ক্রনিক রোগী, দীর্ঘদিনের ক্রনিক রোগী, সেক্ষেত্রে আমরা 6C, যদি সি পোটেন্সি ব্যবহার করতে চাই, তাহলে 6C থেকে আমরা শুরু করব। 6C থেকে শুরু করে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি 6C থেকে 30, 200, 1M এইভাবে উঠবো। ঠিক আছে, 6C থেকে স্টার্ট করতে পারি। আচ্ছা, এবার আসছে 30C। তো 30C যে মেডিসিনটা, সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি এটা ব্যবহৃত হয় কি অ্যাকুইটের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যবহার করি। তো এটা আপনার নতুনদের ক্ষেত্রে 30C পোটেন্সিটা আসলে ভালো। যারা মেডিসিনটা মানে অনেক সময় ভুল হলে, সি পোটেন্সির একটা বড় অসুবিধা হচ্ছে যদি আমাদের ভুল হয় মেডিসিন পোটেন্সি সিলেকশন, তাহলে কিন্তু রোগী সাফার করতে পারে। হ্যাঁ, সেজন্য আমাদের যারা নতুন প্র্যাকটিস শুরু করেছি বা করছি, তাদের সি পোটেন্সি দিয়ে, অনেকে বলে না হাত পাকানোর বিষয়, হ্যাঁ, যে হাত পাকাও আগে তারপরে তুমি হাই পোটেন্সি ব্যবহার করো। তো এই হাত পাকানোর ক্ষেত্রে আপনার এই 30Cটা বেস্ট মেডিসিন। 30C দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এক্ষেত্রে রোগীর মানে আরোগ্য হয়, কিন্তু হয়তো দ্রুত হয় না, আরোগ্যটা র্যাপিড হয় না, কিন্তু মানে জেন্টাল হয়। হ্যাঁ, মানে মৃদুভাবেই হয়, ভালোভাবেই হয়, রোগী কষ্ট অত দেয় না, কিন্তু হয়তো ধীরে হয়। ঠিক আছে, কিন্তু সি পোটেন্সি দিয়ে দিয়ে আগে আসলে পোটেন্সি সম্পর্কে বা এই সম্পর্কে নতুনদের ক্ষেত্রে জন্য সি পোটেন্সিটা ভালো। অ্যাকুইটের ক্ষেত্রে আমরা সি পোটেন্সি দিতে পারি, ক্রনিকের ক্ষেত্রেও দিতে পারি, কিন্তু সি পোটেন্সি একটা মধ্য শক্তির পোটেন্সি, এবং এটা অনেকে আবার নিম্ন শক্তিও বলতে চায়, কিন্তু নিম্ন শক্তি হচ্ছে 12C পর্যন্ত, ম্যাক্সিমাম এসে 12C পর্যন্ত নিম্ন শক্তি বলে।
সি পোটেন্সিটা 30 সি হচ্ছে মধ্যশক্তি। আচ্ছা, এরপরে যেটা আসে 200 সি। তো কেন্টে এটাকে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা প্রথম ধাপ বলেছে, মানে উচ্চ শক্তির প্রথম ধাপ 200 সি। তো অ্যাকুইটের ক্ষেত্রে 200 সি খুব ভালো কাজ করে। অ্যাকুইটের ক্ষেত্রে আমরা 200 সি 1M দুটি ব্যবহার করতে পারি, এবং এই দুটাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব মানে চমৎকার রেজাল্ট আসে। তো এটা আমরা ব্যবহার করতে পারি। ক্রনিকের ক্ষেত্রে তো বলাই হলো যে এটা সি 200 সি আমরা দেওয়া হয়, দিয়ে অপেক্ষা করা হয়, ওয়েট অ্যান্ড ওয়াচ যে পদ্ধতি, যদি পিলে দেওয়া হয়। আচ্ছা, এবার 1M শক্তি, যেটা 1M শক্তি হচ্ছে আপনার অ্যাকুইটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ক্রনিকের ক্ষেত্রে প্রথমে 200 এর পরে 1Mটা ব্যবহৃত হয়। তো এটা দিয়ে তারপরে ধারাবাহিকতা যেটা আছে সেই অনুযায়ী 1M পোটেন্সি ব্যবহৃত হয়। 10M যে পোটেন্সি, যেটা 10,000 সি, সেটা হচ্ছে রোগীর কনস্টিটিউশনাল রেমেডি হিসেবে এটা খুব মানে ভালোভাবে ব্যবহৃত হয়। কনস্টিটিউশনাল মানে হচ্ছে রোগীর সর্বদৈহিক যে সিমটম গুলো নিয়ে বা রোগীর ধাতুগত সহজাত যে প্রকৃতিগুলো শক্তিশালী করা, শারীরিক মানসিক আবেগীয় পর্যায়ে রোগীকে শক্তিশালী করা, এবং প্রিভেনশন করা, যেন ওই অসুখটা আবার পুনরাবৃত্তি না হয়। রোগীর সাসেপ্টিবিলিটিটাকে কমিয়ে আনা, ভাইটাল ফোর্সকে বাড়ায় রাখা। কিন্তু এটা প্রথম দিকে না, এটা হচ্ছে সবার শেষের দিকে, যখন রোগী আরোগ্য হয়ে যায় বা একদম শেষের পরে এসে মাঝে মাঝে এটাকে সি পোটেন্সি দিয়ে রোগীর কনস্টিটিউশনাল মেডিসিন, একটা রোগীর পার্সোনালিটি টাইপ কনস্টিটিউশনাল ভাবে এই করে বিবেচনা করে যে যে কনস্টিটিউশনাল মেডিসিন তাকে সেইটা দিলে তার ইমিউন সিস্টেমটা খুব বেশি বুস্ট আপ হয়ে থাকে, এবং সে ওই ধরনের রোগে আর আক্রান্ত হয় না বা অনেকদিন দীর্ঘদিন ভালো থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় 10M পোটেন্সির একটা ইন্ডিকেশন। মানে সুস্থ রোগীকে সুস্থতা ধরে রাখার জন্য এবং ভিতরে যে সাসেপ্টিবিলিটি সেটা দূর করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন কি একটা আপনার কাছে একটা হীরা আছে, একটা ডায়মন্ড আছে, এই ডায়মন্ডটাকে মাঝে মাঝে পালিশ করলে কি হয়, সেটা আবার চকচক করে ওঠে। এরকম ভাবে বডিতে যে মরিচাগুলো পড়ে, হ্যাঁ, যে কনস্টিটিউশনটা আছে, মনে করেন আপনি সালফারের কনস্টিটিউশন, আপনি লাইকোপোডিয়ামের কনস্টিটিউশন, হ্যাঁ, তো আপনার মধ্যে অনেক অসুখ বিসুখ বা অন্য কোনো সিমটমের কারণে যদি একটু পড়ে, তখন আপনার বা মাঝে মাঝে যদি আপনি লাইকোপোডিয়াম বা সালফার খান 10M, তাহলে দেখা যাবে যে এটা আপনার এই ভিতরের এই এই কনস্টিটিউশনালি আপনাকে ইমিউনিটি বুস্ট আপ করছে এবং আপনাকে অনেক শক্তিশালী করছে। হ্যাঁ, হীরাটাকে চকচক করার মতো, পালিশ করার মতো একটা এক্সাম্পল। আচ্ছা, সি পোটেন্সি হচ্ছে সিএম, যেটা একটা পোটেন্সি হচ্ছে সিএম, জনপ্রিয় পোটেন্সি, সেটা হচ্ছে 1,00,000 সি। সেটা হচ্ছে এর মধ্যে এছাড়াও অন্যান্য উচ্চ শক্তি যেমন 50M, MM এগুলো আছে। তো সিএম পোটেন্সিটা এটা মানে অনেক লাইফ থ্রেটেনিং কন্ডিশনে ব্যবহার করা হয়। একদম মানে এখন ইমিডিয়েট এটাকে রেজাল্ট আনতে হবে, এরকম একটা সিচুয়েশনে আপনি সিএম ব্যবহার করা যায়। যেমন যদি কোনো প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্সিতে শেষের দিকে এসে বাচ্চা হবে, কিন্তু বাচ্চাটা ব্রিজ প্রেজেন্টেশনে আছে, মানে বাচ্চার বাটকটা নিচের দিকে আছে, তখন বাচ্চাটাকে ঘুরাইতে হবে, তখন আপনি একটা পালসেটিলা সিএম দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা ঘুরে যায়। তাহলে কি ওই সময় ওই মাকে, মায়ের তো ভাইটাল ফোর্স আছে, কারণ প্রেগনেন্সি তো কোনো অসুখ না, প্রেগনেন্সি তো স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রসেস। তখন আপনি একটা সিএম পোটেন্সি দিলে, তখন ওই সিএম পোটেন্সির মানে ভাইটাল ফোর্স তখন সিএম পোটেন্সির ধাক্কাতে বা ভাইব্রেশনে তখন সে অনেক স্ট্রং ভাবে আন্দোলিত হয় এবং সে রিয়াকশন দেখায়। আবার সিএম পোটেন্সি অনেক সময় সেপ্টিসিমিয়া, মারাত্মক সেপ্টিসিমিয়া, রক্তে প্রচুর ইনফেকশন ছড়ায় গেছে, রোগী বাঁচার কোনো আশাই নেই, এরকম জায়গায় অনেক সময় আমরা পাইরোজেনাম সিএম দিলে রোগীর অনেক ডাক্তারদের আমরা কেস দেখেছি, সিনিয়র মানে পথিত যশা ডাক্তারদের, তাদের কেস স্টাডি গুলো তো আমরা দেখছি যে তারা সে সময় সিএম ব্যবহার করে খুব ভালো রেজাল্ট মানে প্রদর্শন করেছেন। আবার অনেক সময় ভ্যাকসিন রোগীকে ভ্যাকসিনের অতিরিক্ত কুফলে আক্রান্ত হলেও অনেক সময় সিএম পোটেন্সি দিয়ে সেটাকে নিউট্রাল করে দিয়েছে, এটাও এক্সাম্পল আছে। আচ্ছা, আর এলএম পোটেন্সি বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এবার কিছু প্রশ্ন আছে, যেমন এগুলো একটু আমরা একটু জানি। সেটা হচ্ছে, যদি ক্রনিক চিকিৎসার সময় রোগীরা অ্যাকুইট রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, তবে আমরা কি ওষুধ নির্বাচন করব? হ্যাঁ, কি শক্তির ওষুধ নির্বাচন করবো? মনে করেন একটা রোগী অ্যাজমা চিকিৎসা নিচ্ছে, অ্যাজমা চিকিৎসা করতে করতে হঠাৎ করে তার মাইগ্রেনের প্রবলেম হলো, তারপরে মনে করেন অন্য একটা প্রবলেম, হ্যাঁ, মাইগ্রেনের প্রবলেম, অ্যাজমার প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, কিডনি প্রবলেম, যে কোনো প্রবলেমের ক্রনিক রোগের ক্ষেত্রে যদি রোগীটা চিকিৎসা নেয়, চিকিৎসা নিতে নিতে তার অ্যাকুইট যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে গাইডলাইন হচ্ছে যদি এই ধরনের
এটা কেন হয়? এটা হচ্ছে আরোগ্যের একটা রিয়াকশন। অনেক সময় সঠিকভাবে আরোগ্য হওয়ার সময় এটাকে তখন ভিতরে যে ল্যাটেন্ট সোরা বলে, হ্যাঁ, যে ঘুমন্ত সোরা, সেটা অনেক সময় জেগে ওঠে। তো জেগে উঠলে তখন এই ক্রনিক রোগীরা অনেক সময় অ্যাকুইট ম্যানিফেস্টেশন হয়। তো রোগের অ্যাকুইট ম্যানিফেস্টেশন হয় তখন যেটা করতে হয়, তাদের ভাইটাল ফোর্স তখন শক্তিশালী হয়। এই জিনিসটা একটা ভালো সাইন। যদি তখন পুরান দিনের হিস্ট্রি গুলো মিলাই দিতে হবে যে এই সিমটম গুলো তার পুরান আগে হয়েছিল কিনা। হ্যাঁ, তার মানে ওই তার ভিতরের সমস্যাটা নতুন মানে বডির সার্ফেসে নিয়ে আসছে, বাইরের দিকে নিয়ে আসছে। এই মানে তাদের এটা যদি বলা হয় তখন তাদের ভাইটাল ফোর্স যেগুলো শক্তিশালী হতে থাকে এবং তারা তাদের হ্যাঁ, যদি ক্রনিক চিকিৎসার সময় রোগীর অ্যাকুট রোগে আক্রান্ত হয় তবে আমরা কি শক্তির ওষুধ নির্বাচন করব। তাহলে এখানে কথা হচ্ছে যে আমরা কি করব। আমি জাস্ট এটা উদাহরণটাই দিচ্ছি যে প্রথমত একজন এই পরিস্থিতিতে একজন চিকিৎসককে বুঝতে হবে কি এই লক্ষণগুলো ক্রনিক রোগের। তাহলে যেটা বলছিলাম যে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে প্রথমত এই পরিস্থিতিতে একজন চিকিৎসককে বুঝতে হবে এই লক্ষণগুলো, যে লক্ষণগুলো চিকিৎসা ক্রনিক রোগে চিকিৎসা করার সময় আসছে, সেগুলা ওই ওষুধ প্রয়োগের কারণে হয়েছে কিনা। হ্যাঁ, এটা আগে ঠিক করতে হবে। যদি সেটা হয় তাহলে এটা আমরা বলবো কি এটা আরোগ্যজনিত লক্ষণ বা সঠিক ওষুধের প্রকোপ বৃদ্ধির লক্ষণ বা অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এটাকে বলা হয় হিলিং ক্রাইসিস অর এ সিমিলার অ্যাগ্রাভেশন। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সি পটেন্সির ক্ষেত্রে আমরা এখানে কিছুই করবো না, আমরা ওয়েট করব। আমরা প্লাসিবো দিতে পারি, প্লাসিবো দিয়ে আমরা এটা ওয়েট করবো। হ্যাঁ, আমরা প্লাসিবো দিয়ে ওয়েট করব যতক্ষণ এটা মানে আহ, যদি দেখা যাচ্ছে যে এই অ্যাগ্রাভেটিং সিমটমটা অনেক বেশি হচ্ছে, হ্যাঁ, তাহলে আমাকে তখন অ্যান্টিডট করতে হবে। কিন্তু আদারওয়াইজ যদি ওরকম প্রচন্ড মানে লাইফ থ্রেটানিং সিচুয়েশন তৈরি না করে তাহলে আমরা এটা ওয়েট করব। ওয়েট করে দরকার হলে প্লাসিবো দিতে পারি, দিয়ে ওয়েট করব, আস্তে আস্তে এটা কমে আসবে। ঠিক আছে? আবার আরেকটা জিনিস হতে পারে ক্রনিক অবস্থায় যে হঠাৎ করে অনেক সময় আহ তীব্রভাবে বহিঃপ্রকাশ দেখা যায়, মানে ক্রনিক রোগের চিকিৎসা করতে করতে অ্যাকুইট এক্সাজারবেশন অফ অ্যাক্টিভ ক্রনিক ডিজিজ এটা। তো এখানে কি হয়, তখন কমপ্লিমেন্টারি ওষুধ দিতে হয়। যেমন এখানে কমপ্লিমেন্টারি ওষুধ হিসেবে আমরা জানি যে ক্রনিক মনে করেন সালফার দিয়ে চিকিৎসা করছে, সালফার চিকিৎসা করতে করতে সালফারের অ্যাকুইট কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাকোনাইট। তাহলে যদি অ্যাকুইট ম্যানিফেস্টেশন হয় আমরা সালফার দিয়ে চিকিৎসা করা অবস্থায় রোগীর যদি অ্যাকুইট ম্যানিফেস্টেশন হয় আমরা অ্যাকোনাইট দিতে পারি। তবে ডেফিনেটলি এটাকে সিমটম সাজেস্ট করতে হবে, কারণ এখানে চার্ট কমপ্লিমেন্টারি মেডিসিনের যে চার্ট আছে সেখানে আমরা জানি এগুলা যেমন ক্যালকেরিয়া ফসের থুজার কমপ্লিমেন্ট হচ্ছে আর্সেনিক, তারপরে হচ্ছে নেট্রামিউরের হচ্ছে ইগনেশিয়া, সাইলেসিয়ার হচ্ছে হিপারসাল, হ্যাঁ, পরে সিপিয়া বা সালফারের অ্যাকুইট কমপ্লিমেন্টারি হচ্ছে নাক্স ভূমিকা। এরকম কমপ্লিমেন্টারি মেডিসিন আমরা ওই অ্যাকুইট অবস্থায় দিতে পারি। তাহলে এটা দুইটা অ্যাপ্রোচ আমরা দুই ভাবেই করতে পারি। আবার আরেকটা হতে পারে যদি ক্রনিক রোগের চিকিৎসা করার সময় যদি তীব্রভাবে অ্যাকুইট কোনো রোগ হয় যেটা ওই আগে রোগীর এই রোগটা ছিল না, মানে আগের রোগের কোনো সম্পর্কই নাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তখন আমাকে ওই অ্যাকুইট রোগটাকে বিশ্লেষণ করে তখন একটা হাইপোটেনসির একটা মেডিসিন দিতে হবে 200 বা 1 দেই, এবং আগের যে ক্রনিক অসুখ মানে যে মেডিসিনটা চলতেছিল সেটা বন্ধ রাখতে হবে। তারপরে যখন অ্যাকুইট ফেজটা চলে যাবে তখন আবার এই ক্রনিক মেডিসিনে ফিরে যেতে হবে। তো এই ক্ষেত্রে এলএম পটেন্সি খুবই ভালো, যেটা আমরা পরে আলোচনা করব। সি পটেন্সির ক্ষেত্রে আসলে মানে আহ, অনেক সময় ফিরে যাওয়ার সুযোগ থাকে না। এখন যখন হাইপোটেন্সি দিয়ে দিবেন তখন সেটা তার শরীরে কাজ করতেই থাকবে দীর্ঘ সময় ধরে। আপনাকে তখন এটাকে মানে কমায় রাখার বা ই করার মানে অ্যান্টিডট করা ছাড়া আর মানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। বা কারণ এটা দীর্ঘমেয়াদী, মানে ডিউরেশন অফ অ্যাকশনটা অনেক লম্বা, অনেক দীর্ঘ সময় ধরে সি পটেন্সি কাজ করে। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওষুধের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি বিষয়টা। যে হ্যানিম্যান আমরা যেটা বলছিলাম যে ফোর্থ এডিশনে উনি ড্রাই ডোজের কথা বলেছিলেন, যে পিলে দেওয়া, ডাইরেক্ট পিল মুখে জিহ্বার মধ্যে দিয়ে দেওয়া, যেটা কেন্ট বেশি প্র্যাকটিস করেছেন এবং এটা অনেক জনপ্রিয়। যে মুখে জিহ্বায় দিয়ে দেন সেটা 200 1 এম 10 এম যাই দিই, তো দিয়ে রোগীকে 2 মাস পরে আসতে বলা, 1 মাস পরে আসতে বলা, ওয়েট করা, এটাকে ওয়েট অ্যান্ড ওয়াচ মেথড। তো সেটার অনেক সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধার মধ্যে একটা হচ্ছে চিকিৎসকের সুবিধা হয়, রোগী বারবার জ্বালায় না। মানে রোগী যদি ফোন দেয় বা তখন ডাক্তার বলে দেয় যে আপনি 1 মাস পরে যোগাযোগ করবেন, 2 মাস পরে যোগাযোগ করবেন। আমরা অনেক স্টাডিতে এরকম বলি, অনেক বড় বড় সিনিয়র ডাক্তাররা একটা ওষুধ দেয় 2 মাস পরে আসতে পারে, 2 মাস পরে এসে দেখে যে অসুখটা ভালো হয়ে গেছে বা কমে গেছে বা অন্য কিছু হয়েছে আর কি। তো এর মধ্যে ডাক্তাররা রোগীটাকে দেখেন না, কারণ দেখেন না এই কারণে যে তাদের দেখে খুব একটা লাভ নাই, বিকজ তারা আরোগ্যকারী মেডিসিন দিয়ে দিচ্ছেন, সেটা আস্তে আস্তে বডিতে কাজ করবে।
তো এই বিষয়টা কিন্তু বর্তমান জামানায় এই বিষয়টা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ এই ধরনের প্র্যাকটিস করলে আমাদের প্র্যাকটিস আসলে সমৃদ্ধ হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখন মানুষ এত ধৈর্য নাই। বর্তমান সময় সবাই খুব দ্রুত আরোগ্য পেতে চায়, কেউ দীর্ঘদিন কষ্ট সাফার করতে চায় না। এবং এতদিন এই যে দীর্ঘ সময় যে ওয়েট করবে, এর মধ্যে কোনো খাবারের কারণে, কোনো বিশেষ কোনো ইসের কারণে ওই ওষুধটা অ্যান্টিডট হয়ে যাচ্ছে কিনা সেটারও বোঝার কোনো উপায় নেই। ঠিক আছে, এই জন্য এই ধরনের পদ্ধতিতে অনেক নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে আপনি এটা খাবেন না, ওইটা খাবেন না, সেটা খাবেন না। চা, কফি, তারপরে হচ্ছে ধূমপান, তারপরে অ্যালকোহল, এগুলো তো খাবেনই না। খাবার দাবারের ক্ষেত্রেও পেঁয়াজ, রসুন, গন্ধযুক্ত খাবার, এরকম অনেক রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। তো যেগুলো আসলে বাস্তবিক পক্ষে অনেক সময় রোগীদের পক্ষে মানে মেনে চলা সম্ভব না। যে কারণে এই 4th এডিশনের এই ডোজ পদ্ধতিটা বর্তমানে প্র্যাকটিস করলে মানে রোগী আসলে প্র্যাকটিসটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ মানুষ এত ধৈর্য ধরবে না, মানে ধরেও না আসলে। আর বর্তমানে আমাদের অনেক কারণ আছে, আমাদের শরীরের মধ্যে মানে ওষুধের ক্রিয়া ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে অনেক কারণ আছে আমাদের। বর্তমানে রেডিয়েশন, মোবাইল ফোন রেডিয়েশন, তারপরে হচ্ছে ওয়াইফাই, তারপরে হচ্ছে আমাদের খাবার দাবারের যে প্যাটার্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই যে ধূমপান বলেন বা অন্যান্য বিষয়গুলো বলেন, খাদ্যে ভেজাল, এই অনেকগুলো বিষয় আমাদের কিন্তু এই ওয়েট অ্যান্ড ওয়াচ মেথডের মধ্যে আমরা থাকতে পারবো না। আমাদেরকে হ্যানিম্যানের পঞ্চম এবং ষষ্ঠ সংস্করণ, পঞ্চম এসে যে উনি যেটা করলেন, পানিতে দিলেন, ঘন ঘন রিপিট করলেন, আর এলএমএ যেহেতু পুরোটাই পদ্ধতি চেঞ্জ হয়ে গেল, সেই পদ্ধতিতে আলটিমেটলি যেতে হবে, হ্যাঁ, ক্রনিক রোগের চিকিৎসার ক্ষেত্রে। এবার একটা আছে শুকনো ওষুধ, যেটা ড্রাই পিল, আর পানিতে দিয়ে ওষুধ। সাধারণ নীতিমালা কিভাবে সাধারণত দেওয়া হয়, সাধারণত ড্রাই পিল দিলে কি হয়, তিনটা যে ড্রাই পিল আপনার দেওয়া হয়। এটা হাইপার সেন্সিটিভ রোগীদের জন্য একটা অনুবটিকাতে একটা একটা বড়ি দেওয়া হয়, যেটা আমরা ওই আগে চার্ট দেখালাম, সেই চার্টে আপনার উল্লেখ আছে। আর পানিতে দিলে সাধারণত 4 আউন্স পানিতে একটা পিল দেওয়া হয় 10 সাইজের। সেই পানিটা হতে পারে সেই পানিটা হতে পারে ডিস্টিল ওয়াটার, হতে পারে ঝর্ণার পানি, হতে পারে ফিল্টারের পানি, হতে পারে ইভেন এমনকি ট্যাপের পানি দিলেও কাজ করে, এমনও প্রমাণ আছে। হ্যাঁ, কাজ যে করে না সেটা না, তবে ডিস্টিল ওয়াটার হলে খুব ভালো হয়। আর 6C ওষুধ ক্রনিক রোগের জন্য পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হলে কি করতে হবে, পানিতে মেশানোর পর 1 চামচ করে দিনে 3 বার করে রোগীকে দিতে হবে। হাইপার সেন্সিটিভ রোগীর ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যেতে হবে, মানে প্রথমে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ডোজ বাড়াইতে হবে, মানে ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। ঠিক আছে, আরেকটা কথা আছে যে নোসোডের বিষয়ে একটা কথা। হ্যাঁ, নোসোডের ধাতুগত ওষুধ। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করি। অ্যাকুইট ওষুধের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে আমি যেটা প্র্যাকটিসে এখানে যেটা সুন্দর গাইডলাইন আছে সেটা আমরা কি করতে পারি। অ্যাকুইট মেডিসিনের ক্ষেত্রে 200 শক্তির একটা ওষুধ, আপনার একটা পিল 4 আউন্স পানিতে একটা পিল দিয়ে সেখান থেকে আপনার কিছুক্ষণ ওয়েট করে তারপরে 1 চামচ মানে ঝাঁকি দিয়ে 1 চামচ করে দিতে হবে। ঠিক আছে, এবং দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব মিনিমাম, তারপরে আমি সেকেন্ড ডোজে যাব। হ্যাঁ, এবং যদি কোনো দৃশ্যমান পরিবর্তন না হয়, যেমন একটা জ্বরের রোগী জ্বর যদি কমে না আসে, ভিতর থেকে শান্তি শান্তি লাগা, ভালো লাগা, বা অস্থির রোগী যদি অস্থিরতা কমে না আসে, তাহলে আমি আবার দিব। এইভাবে সাধারণত 1 ঘন্টার মধ্যে আমি 3 বার যদি মেডিসিন প্রয়োগ করি, একটা গাইডলাইন। আমি বললাম তো কোনোটাই 100% না, এটা আপনার অভিজ্ঞতার মাধ্যমে এটা আরো শানিত হবে এই এক্সপিরিয়েন্সটা। তো গাইডলাইন হচ্ছে সাধারণত 1 ঘন্টার মধ্যে যদি 3 বার একটা মেডিসিন প্রয়োগের পরেও যদি আপনার কোনো শারীরিক বা মানসিক পরিবর্তন না আসে, প্রথমে মানসিক পরিবর্তনটাই আসবে, তারপর শারীরিক পরিবর্তন। আর স্ট্রাকচারাল পরিবর্তন তো আসবে না, ফাংশনাল লেভেলে পরিবর্তন তো আসবে। যেমন জ্বর হলে জ্বর কমে আসবে, বা রোগীর প্রচন্ড অস্থিরতা ছিল, অস্থিরতা কমে আসবে। ঠিক আছে, মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা কমে আসবে, জ্বালা পোড়া ছিল, কমে আসবে, অথবা ভিতরে একটা ভালো লাগা অনুভূতি তৈরি হবে, যেটাকে বলা হয় সেন্স অফ ওয়েলবিং। সঠিক মেডিসিন হলে এই ক্রাইটেরিয়া গুলা রোগী প্রকাশ করবে। 1 ঘন্টা যদি 3 বার প্রয়োগ করি, সেই অবস্থাতে খেয়াল রাখতে হবে। যদি হয় তখন আমার পরবর্তীতে গ্যাপ বাড়াই দিব। হ্যাঁ, আগে ঘন ঘন দিয়েছি, পরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপে 4 ঘন্টা গ্যাপে দিয়ে আমি এটা অফ করে দিব। ঠিক আছে, ওই 4 আউন্সের পানিটাই আমি চামিচ দিয়ে দিব, ওতেই রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে অ্যাকুইটের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি 1 ঘন্টার মধ্যে 3 বার দেওয়ার পরে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমাকে আবার রিথিঙ্ক করতে হবে যে আমার ওষুধটা মানে সিলেকশন ঠিক মতো হয়েছে কিনা। তখন আবার নতুন ভাবে চিন্তা ভাবনা করে হয়তো আমি সেকেন্ড ওষুধের দিকে যাব, কারণ তীব্র অ্যাকুইট রোগের ক্ষেত্রে আমি অনেক বেশি সময় ওয়েট করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় খিঁচুনি রোগী, অনেক সময় মানে মারাত্মক ডায়রিয়ার রোগী। হ্যাঁ, এখানে আমার খুব বেশি ওয়েট করার বা দেরি করার বেশি সুযোগ নাই, কারণ রোগীটা খারাপের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর ইউজুয়ালি অ্যাকুইটের ক্ষেত্রে রোগটা যেতে অ্যাকুইট রোগের বয়সটা কম,
ভাইটাল ফোর্সকে অল্প সময়ের মধ্যে সে আক্রান্ত করছে, সুতরাং তাকে সঠিক মেডিসিন করলে অল্প সময়ের মধ্যে সে মানে আবার ফিরে পায়, হ্যাঁ, তার হারানো শক্তি ফিরে পায় এবং সে আরোগ্যের দিকে যায়। আচ্ছা, এবার একটা হচ্ছে ধাতুগত ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কি করা যায়। একটা গাইডলাইন হচ্ছে শিশুদের ক্ষেত্রে রোগের তীব্র পর্যায়ে শেষ হওয়ার পর, হ্যাঁ, প্রতিষেধক হিসেবে মানে একটা অ্যাকুইট ডিজিজ বা ক্রনিক ডিজিজ চিকিৎসা করার পর বাচ্চাদের ক্ষেত্রে শেষের দিকে এসে প্রতিষেধক হিসেবে একটা ওষুধ দেওয়া হয় যেন তার ওই অসুখটা আবার ফিরে না আসে। যেমন একটা ক্যালকেরিয়া ধাতু, ক্যালকেরিয়া ধাতু বলতে কিন্তু ক্যালকেরিয়া যে টাইপটা আমরা জানি, হ্যাঁ, আমাদের ম্যাথমেটিক্যাতে যে ক্যালকেরিয়া টাইপটা বলা আছে সেই ধরনের ধাতুর যদি কোনো শিশুর যখন কানের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয়, অটাইটিস মিডিয়া হয় বা অটাইটিস এক্সটার্না হয়, তখন সে যখন বেলাডোনা ওষুধ দিয়ে আরোগ্য হতে থাকে, মনে করেন তার ওষুধ আসছে বেলাডোনা, হ্যাঁ, তো বেলাডোনা ওষুধটা দিয়ে যখন সে আরোগ্যের দিকে যেতে থাকে, তখন আপনি কি করবেন, ভালোভাবে আর তখন আপনি তাকে ক্যালকেরিয়া না দিয়ে অপেক্ষা করবেন, ঠিক আছে। যখন দেখবেন যে বেলাডোনা ওষুধের প্রভাবে কানের সংক্রমণটা ভালো হয়ে গেছে, ইনফেকশনটা ভালো হয়ে গেছে, তখন আপনার শেষের দিকে এসে তার জীবনী শক্তিটাকে ই করার জন্য, মানে শক্তিশালী করার জন্য এবং পরবর্তীতে কানের প্রদাহটা যেন আর না আসে, তখন ক্যালকেরিয়া একটা 10M দেওয়া যেতে পারে। 10M দিলে তখন তার এই ঘন ঘন সংক্রমণের ঝুঁকিটা কমে আসবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা জানি এবং খেয়াল রাখতে হবে। তাহলে কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে আমরা ধাতুগত ওষুধ বা কনস্টিটিউশনাল রেমেডি হিসেবে আমরা এটা দিতে পারি। আর নোসোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োগ হয় 200 1M, সেগুলো দিয়ে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পরে কয়েক সপ্তাহ গ্যাপ রাখে, এক একটা মেডিসিনের ক্ষেত্রে একই রকম গ্যাপ রাখার পরে তখন সেকেন্ড ডোজ দেওয়া হয়। আর যদি আমার ভাইটাল ফোর্স খুব কম থাকে তাহলে 30 আমরা দিতে পারি। আবার অনেক সময় নোসোডের ক্ষেত্রে আমরা ওষুধের ওই নোসোডটা যদি পুনরাবৃত্তি না করে ওর কমপ্লিমেন্টারি ওষুধ দিলেও ভালো কাজ করে, যেমন মেডোরিনামের পরে থুজা ভালো কাজ করে, এরকম আমরা ওই কমপ্লিমেন্টারি মেডিসিনও দিতে পারি নোসোড ব্যবহারের পরে। এরকম অনেকগুলো পদ্ধতি আছে, তো এভাবে প্র্যাকটিস করা যায়। আচ্ছা, এবার আমরা বর্তমানে দেখেন করোনা পরিস্থিতিতে একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা মহামারী বা সংক্রমণের সময় ওষুধের মহামারী বা সংক্রমণের সময় ওষুধ সেবনের কিছু নিয়ম আছে। যেমন যে কোনো পরিবারে যদি একজন আক্রান্ত হয়, হ্যাঁ, ভাইরাল ফ্লু হচ্ছে, মানে করোনা ভাইরাস হোক বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক, হোয়াট এভার ইট ইস, যে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু জাতীয় কোনো ভাইরাস হলে তখন যেই মেডিসিনটা ওই আক্রান্ত রোগীর জন্য সিলেকশন হবে, সেটা কি হবে, 4 আউন্স বোতলের মধ্যে আপনি একটা অনুবটিকা দিয়ে একটা পিল দিয়ে তারপরে ওখানে 1 চামচ করে তাকে পুনরাবৃত্তি মানে রিপিট করবেন। এবং যদি ওই ওষুধে ওই রোগীটা ভালো হয়ে যায়, তখন ওই পানিটাই ওই ওষুধটাই পরিবারের অন্য সবার জন্য ভ্যাকসিন হিসেবে কাজ করবে। ওই ওষুধটাই তাদের মধ্যে ওই সাসেপ্টিবিলিটিটাকে দূর করবে, ঠিক আছে। এটা হচ্ছে মহামারী সংক্রমণের সময় একটা গাইডলাইন, ঠিক আছে, প্রতিষেধক হিসেবে খাওয়ানো যেতে পারে। কারণ মহামারীটা কি, ওই পার্টিকুলার জীবাণুটাই তো সবার মধ্যে স্প্রেড করবে, সেটা হাঁচি কাশির মাধ্যমে। সুতরাং ওই জীবাণুটার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন করোনা ভাইরাস ঢুকলেই তার নাক দিয়ে পানি পড়ে, সর্দি হয়, তারপরে এটা যখন লাংসে আঘাত করে তখন নিউমোনিয়া হয়, লাংসের সিমটম হয়, শ্বাসকষ্ট হয়, স্যাচুরেশন ফল করে, জ্বর হয়, গা ব্যথা হয়, এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, তো সবার মধ্যেই কম বেশি এই সিমটম গুলো আসবে। সুতরাং যে মেডিসিন সেই সিমটমটা কভার করবে সেইটাই ওই রোগীকেও আরোগ্য করতে হবে এবং বাসার অন্য সবাইকে আগে থেকে দিতে হবে, যেন তাদের মধ্যে এটা সংক্রমণ জীবাণুটা গেল যেন প্রভাব বিস্তার না করতে পারে, ঠিক আছে। আর পিলে যদি দেই তাহলে নসো জাতীয় ওষুধ 3টা ড্রাই পিলে দেওয়া যাবে। ওষুধের প্রয়োগের সময়টা নিয়ে আলোচনা করতে পারি একটু। ওষুধ আমরা কখন দিব একটা মানুষের ক্ষেত্রে, এটা আমরা জানি যে ওষুধ গ্রহণের সময় হচ্ছে সাধারণত ঘুমানোর পূর্বে, হ্যাঁ, ওষুধ ভালো কাজ করে এটা। এবং তাহলে কি হয়, ঘুমানোর পরে রোগী যখন সকালে জেগে ওঠে তখন তার মনে করেন যে সেই মডালিটি গুলো সে ভালো মতো বলতে পারে যে এই সিমটম গুলো নিয়ে ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পরে সিমটম গুলো বাড়ছে না কমছে, সে সুন্দরভাবে এটা এক্সপ্রেস করতে পারে। আবার এর ব্যতিক্রম আছে, যেমন ফসফরাস, ইগনেশিয়া, বেলিসপেরিনিস, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো রাতে দিলে এটা সারাতে অস্থিরতা, মানসিকভাবে অতি সক্রিয়তা এসব দেখা যায়। কিছু ব্যতিক্রম আছে, তবে এলএমপোটেন্সি এগুলো থেকে অনেক মানে মুক্ত আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওষুধগুলো প্রুভিং এর সময় বা ক্লিনিক্যাল প্রুভিং এর সময়, অবজারভেশনের সময় যেই টাইমে সিমটম বেশি প্রকাশ করছে সেই সময় সেই মেডিসিন গুলো দেওয়া উচিত না। হ্যাঁ, যেমন এটা সবগুলোই কথা হচ্ছে সি পোটেন্সি, শতকর্মী ওষুধের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। এলএম পোটেন্সির ক্ষেত্রে দেখা গেছে যে এই কথাগুলো আসলে মানে এলএম পোটেন্সি আসলে এত সূক্ষ্ম করা হয়েছে কিন্তু এত গভীর ক্রিয়াশীল হয়েছে, সূক্ষ্ম হয়েছে, গভীর ক্রিয়াশীল হয়েছে, দুটো একসাথে চলছে। যে কারণে এই 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 ধরনের রেস্ট্রিকশন গুলো এলএম পোটেন্সির জন্য প্রযোজ্য না।
কিন্তু এটা সি পটেন্সির জন্য প্রযোজ্য। যেমন ন্যাট্রামিউরের সিমটম গুলো সকাল 10টার দিকে বাড়ে, সুতরাং ন্যাট্রামিউর সকাল 10টার দিকে দেওয়া উচিত না, ঠিক আছে। তো এরকম একটা বিষয়, মানে যে সিমটমটা যে ওষুধটা যখন বাড়ে সেই সময় বৃদ্ধি টাইমটা আমরা করবো। আচ্ছা, এবার হচ্ছে মেনস্ট্রুয়েটিং রোগীর ক্ষেত্রে আমরা কি করতে পারি। যাদের মানে মেনস্ট্রুয়েশন হতে বা স্টার্ট হচ্ছে বা শুরু হবে, সেই ক্ষেত্রে একটা কমন গাইডলাইন হচ্ছে আমরা ওই মাসিকের 3 দিন, মাসিকের প্রথম 3 দিন আমরা ওষুধ দিব না, কারণ এই সময় মেনস্ট্রুয়েশনের যে সিমটমটা, অনেকের তলপেটে ব্যথা করে, অনেকের ব্রেস্টে পেইন হয়, অনেকের মাথা ব্যথা করে, হ্যাঁ, অনেকের জ্বর জ্বর লাগে, অনেকের অনেক রকম সিমটম আসে, হ্যাঁ, শরীর খারাপ লাগে, দুর্বল লাগে। তো সেই সময় ভাইটাল ফোর্সটাও স্বাভাবিকভাবে একটু মানে এই মাসিক রিলেটেড বিষয়টা, হরমোনাল ইমব্যালেন্স, মানে হরমোনাল বিষয়টাকে টেক কেয়ার করার জন্য সে ইনভলভ থাকে। তো সেই সময় ভাইটাল ফোর্সকে আমি জায়গায় তোলার জন্য যদি মেডিসিন দিই তাহলে এটা রিয়াক্ট করতে পারে বা করে। এই জন্য প্রথম 3 দিন ইউজুয়ালি যদি রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, এটা কিন্তু রেগুলারের ক্ষেত্রে, যাদের 5 দিন 6 দিন হয় রেগুলার, তাদের ক্ষেত্রে প্রথম 3 দিন আমি অ্যাভয়েড করবো, ঠিক আছে। তারপরে 3 দিনের পর থেকে ভাইটাল ফোর্সটা আবার মানে আগের স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, তখন আমি এটা দিতে পারবো। তাহলে আমার প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা ওষুধের ডোজের পিছনে আমাকে যুক্তিসঙ্গত চিন্তা করে দিতে হবে, ঠিক আছে। মানে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি এরকম করলে হবে না, কারণ আমি মূল সূত্রটা জানলাম। সূত্রটা হচ্ছে কি, আমি এতক্ষণ আলোচনা থেকে যে সূত্রটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই কয়েকটা কথাই কিন্তু ঘুরে ফিরে আসলো। একটা হচ্ছে রোগীর সাসেপ্টিবিলিটি, ইডিওসিনক্রেসি, এই দুইটা জিনিস দেখবো। দেখার পরে যদি এই দুইটা যদি সাথে ভাইটাল ফোর্সের সম্পর্ক, সেটা বিবেচনা করে আমাকে পোটেন্সি সিলেকশন করতে হবে, ঠিক আছে। সেই কথাটাই হচ্ছে শেষ কথা। তো এইটাই হচ্ছে আমার এতক্ষণ আলোচনার বিষয়। এই আলোচনা, প্রত্যেক আলোচনাতেই আপনি দেখলেন যে সাসেপ্টিবিলিটি, ভাইটাল ফোর্স, এই কথাগুলো আপনি আসতেছে। তো এলএম পোটেন্সি হচ্ছে, সংক্ষেপে বলছি, এলএম পোটেন্সি হ্যানিম্যান আবিষ্কার করছেন। এটা শততমিক ওষুধের ক্ষেত্রে যে তীব্র মানে যে ইটা দেখা যাচ্ছে, তীব্র লক্ষণ বৃদ্ধির কারণে রোগীরা যে কষ্ট পাচ্ছিল, সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য হ্যানিম্যান তার শেষ জীবনে এলএম পোটেন্সি আবিষ্কার করে গেছেন। এলএম শক্তি আমরা জানি 1:50,000 ডাইলেশনে তৈরি করা হয়, আর শততমিক হচ্ছে 1:100 ডাইলেশনে তৈরি করা হয়। আর এলএম শক্তি এটা অনেক রোগীর সমস্যার অনেক গভীরে প্রবেশ করে, তার মানসিক, ইমোশনাল এবং মেন্টাল পর্যায়ে কাজ করতে পারে, রোগীকে দ্রুত সুস্থ করতে পারে। এবং একটা পরিসংখ্যানে বা এবং অ্যানিম্যান নিজেও বলছেন যে নর্মাল সি পোটেন্সি দিয়ে আরোগ্য করতে যদি 1 বছর লাগে, এলএম পোটেন্সি দিয়ে আরোগ্য করতে 3 মাস লাগবে, হ্যাঁ, বা 4 মাস লাগবে। মানে তার 3 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সে আরোগ্য লাভ করবে, মানে সময়টা অনেক কমে আসবে আর কম সময় আরোগ্য করতে পারে। এবং এটা যে হ্যানিম্যানের যে মূল উদ্দেশ্য, র্যাপিড, পার্মানেন্ট এন্ড জেন্টাল কিওর, সেই জিনিসটাকেই সাপোর্ট করে এলএম পোটেন্সি। এলএম শক্তিকে অনেকে কিউ শক্তির ওষুধ বলে। এটা এল এবং এম রোমান সংখ্যা, এল মানে 50 এবং এম মানে 1000। অনেকে এটাকে কিউ দিয়ে প্রকাশ করে। তো এটা এই ল্যাটিন শব্দ, অনেক বড় উচ্চারণ, হ্যাঁ। তো এই শব্দটা ল্যাটিন শব্দ, এই শব্দ থেকে এসেছে। তো এটা হচ্ছে আমি এটা কিভাবে আসলে সেটা বললাম। এটা এলএম কে 1020 বা 0102 বা Q1 Q2 LM1 LM2 এগুলো দিয়ে প্রকাশ করে। আর এই যেখানে যে 0 বা শূন্য বসাইছে, শূন্যটা কেন, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে শূন্যটা দিয়ে কি বুঝাইছে। শূন্যটা মানে যে সরিষা দানার মতো যে সাইজ ওষুধের, সেটার জন্য এই শূন্যটা ব্যবহার করা হয়েছে। এটা আমরা অনেকেই জানি না, এটা একটা তথ্য। কিছু প্রচলিত কথা আছে এলএম পোটেন্সি সম্পর্কে, যে এই বিষয়টা একটু জানা দরকার। সেটা হচ্ছে, কিছু হোমিওপ্যাথ বিশ্বাস করেন যে সঠিক আরোগ্য শুরু করার জন্য ওষুধ প্রকোপ বৃদ্ধির লক্ষণ প্রকাশ পাওয়া জরুরি। হ্যাঁ, আসলে কোনো কিছুই সত্যের ঊর্ধ্বে নয়। আবার কিছু হোমিওপ্যাথ মনে করেন ওষুধের প্রকোপ বৃদ্ধির লক্ষণ কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ বিদ্যমান থাকা গ্রহণযোগ্য। যেটা আমরা কিন্তু অনেকে কেন্টিয়ান বা 4th এডিশন অনুযায়ী কথাটা আছে, যে প্রথমে কিছু সিমটম না বাড়লে, রোগী যদি একটু সিমটম না বাড়ে, তাহলে তো আমি বুঝবো না যে ওষুধটা ঠিক মতো সিলেকশন হয়েছে। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকে একটা ধারণা আছে। এটা কিন্তু 4th এডিশন অনুযায়ী ধারণাটা ঠিক আছে, কিন্তু 6th এডিশন অনুযায়ী কিন্তু ধারণা ঠিক নেই। তাহলে কিন্তু আমার ওই জেন্টাল কিওরটা হইলো না। হ্যাঁ, হ্যানিম্যান কিন্তু ওইসব কষ্ট দিতে চায়নি, কোনোভাবে রোগীকে কষ্ট দিতে চায়নি। মানে প্রথম কয়েকদিন সাফার করবে, তারপর আস্তে আস্তে কমে আসবে, এটা হ্যানিম্যানের ইচ্ছা ছিল না। এই ইচ্ছা না থাকার কারণে উনি আলটিমেটলি গবেষণা করে এই এলএম পোটেন্সিতে আসছেন, যেন রোগী প্রথম থেকে আস্তে আস্তে কমে আসে এবং এটা কখনোই রোগীর রোগ বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন সিমটম না আসে। বর্তমানে এই 201M বা 10M দিয়ে আমরা অ্যাগ্রাভেটিং সিমটমের জন্য অপেক্ষা করি। তারপরে যখন বেড়ে যায় তখন আমরা রোগীকে বলি যে অপেক্ষা করেন, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রে বা স্কিনের প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের রোগীরা কিন্তু অনেক সাফার করে, হ্যাঁ, বা মেনস্ট্রুয়াল সিমটমের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ক্রনিক রোগের ক্ষেত্রে যদি আমি এগুলো দিয়ে যদি রোগীর অ্যাগ্রাভেশন করাই দিই, তাহলে কিন্তু রোগী অনেক সাফার করবে। এটা কিন্তু আসলে কোনোভাবেই আমার জেন্টাল কিওর হলো না।
হ্যাঁ, এটা আমাকে অ্যাভয়েড করতে হবে। তো এই ধরনের অনেকে কেন্টিয়ান পদ্ধতিতে বলে থাকে, কিন্তু কেন্ট আসলে নিজে কি বলছে? কেন্ট কিন্তু আসলে এটা বলে নাই। কেন্ট বলছেন যে নিম্ন শক্তির, তার লেজার রাইটিং বই থেকে লেখা, যে নিম্ন শক্তির ওষুধ যতক্ষণ কাজ করে ততক্ষণ তাকে কাজ করতে দিন। মানে লাফিয়ে লাফিয়ে, মানে জাম্প করে করে শক্তি বৃদ্ধি করা ভালো না। যখন ওষুধে ভালো কাজ হচ্ছে দেখা যাবে তখন দেখা যাবে যে রোগীর দেহে হালকা লক্ষণ বৃদ্ধি পেয়েছে। হালকার কথা বলছে, মানে তীব্র লক্ষণ বৃদ্ধির কথা কিন্তু বলে নাই। কিন্তু কেন্টের লিমিটেশন ছিল। কেন্ট কিন্তু এই 6th এডিশন হাতে পায়নি, তার এই 4th এডিশন দিয়ে কাজ করছে। সেই ক্ষেত্রেও কিন্তু তিনি এই বিষয়টা বলছেন যে তার লেজার রাইটিং এ, যে খুব জাম করে করে ওষুধ বৃদ্ধি করো না, রোগীর অ্যাগ্রাভেটিং সিমটম বাড়ানো না, রোগীর কষ্ট দিও না, ঠিক আছে? কিন্তু তার হাতে অপশন ছিল না, কারণ তার হাতে এলএমপোটেন্সিটা তখন বা সূত্রটা সে তার অর্গাননের ওই এডিশনটা সে হাতে পায়নি, ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা ওষুধের প্রকোপ বৃদ্ধির লক্ষণ, প্রকোপ বৃদ্ধি মানে অ্যাগ্রাভেটিং সিমটম, এটা হচ্ছে একটা প্রাথমিক প্রতিক্রিয়া, প্রাইমারি অ্যাকশন অফ দা রেমেডি। হ্যাঁ, মানে ওষুধের প্রাথমিক প্রতিক্রিয়া। তো প্রাথমিক প্রতিক্রিয়াটা কি? একটা প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে প্রথমে ওষুধ দেওয়ার পরে যে হিটটা করে, যে ওষুধ যে ক্রিয়াটা করে হচ্ছে প্রাথমিক প্রতিক্রিয়া। এবং ওইটার প্রতিক্রিয়াতে যে আক্রান্ত জীবনী শক্তি বা জীবনী শক্তি যে ফিডব্যাকটা দেয় সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। এই সেকেন্ডারি অ্যাকশনটাই হচ্ছে, যদি সিভিলিমাম হয় তাহলে ওই সেকেন্ডারি অ্যাকশনটাই হচ্ছে কিউরেটিভ অ্যাকশনে রূপ নেয়। তাহলে যদি আমি প্রথমেই যদি অনেক উচ্চ শক্তি ওষুধ দিই, তাহলে ভাইটাল ফোর্সের উপর এত আঘাত দেয় যে ভাইটাল ফোর্সের কিউরেটিভ অ্যাকশন জেনারেট করতে অনেক সময় নেয়। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রথমেই যে হাই পটেন্সি দিয়ে অ্যাগ্রাভেটিং সিমটম তৈরি করে দিতে হবে, এই বিষয়টা কোনো যুক্তিসঙ্গত হতে পারে না। তো এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যানিম্যান এলএম শক্তির ওষুধ পানিতে মিশিয়ে প্রয়োগ করে এমন এক বৈপ্লবিক আরোগ্যকারী শক্তির আবিষ্কার করলেন যা রোগীর দেহে অতি গভীরভাবে কাজ করে, এবং যে ওষুধের শক্তিকে রোগী বা চিকিৎসক তাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। পানিতে ওষুধ প্রয়োগ করার ফলে নিচের অনেকগুলো বিষয় একসাথে সম্পন্ন হয়। যেমন কি হয়, যে এই প্রক্রিয়ায় ওষুধ বিতরণের ফলে 1 চামচ তরল ওষুধ একটি শুকনো অণুবটিকার তুলনায় রোগীর বেশি পরিমাণ স্নায়ুতন্ত্রকে স্পর্শ করতে পারে। মানে পানি যদি আমি পিল দেই তাহলে যতটুকু নার্ভ এন্ডিং কে টাচ করবে, যদি পানিতে দেই তাহলে বেশি নার্ভ এন্ডিং কে টাচ করবে, বেশি এরিয়া, সারফেস এরিয়া কভার করবে। আর দ্বিতীয়ত কি হবে, এই প্রক্রিয়ায় একটা শুকনো পিল এটা যে একটা পানিতে দিয়ে ঝাঁকুনি দেওয়া হয়। ঝাঁকুনি দিলে কি হয়, পুরা পানির অণুতে এই শক্তিটা ট্রান্সফার হয়ে যায় এবং এটাকে রিপিটেডলি প্রয়োগ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু 5th এডিশন হ্যানিম্যান নিয়ে আসছিল, যেটা আমি আলোচনায় দেখছিলাম। ওই জিনিসটা এলএম পটেন্সিতে সে পূর্ণতা পাইছে। 3 নম্বর হচ্ছে হ্যানিম্যান অর্গাননের প্রতিবার পরিবর্তিত শক্তির ওষুধ প্রয়োগ রোগীকে প্রদান করতে বলেছেন। হ্যাঁ, মানে একই ওষুধ কিন্তু রিপিটেড না দিয়ে, মানে রিপিট না করে একটু পরিবর্তন করে দিতে বলছেন, তাহলে কিন্তু এই সাকশনের বিষয়টা আসছে। এলএম শক্তি প্রতিবার ওষুধ দেওয়ার সময় কি একটু ঝাঁকায় দিতে হয়। হ্যাঁ, ঝাঁকানিটা আপনার ভেরিয়েশন হয় রোগীর সেন্সিটিভিটির সাথে নির্ভর করে, কিন্তু ঝাঁকুনি দিতে বলা হয়েছে। ঝাঁকুনি দিলে কি হয়, পরিবর্তিত মাত্রা এই শক্তিটা রোগীর শরীরে প্রবেশ করে তার ভাইটাল ফোর্সকে এটাকে স্টিমুলেট করে, ঠিক আছে, বা ভাইটাল ফোর্সকে ভাইব্রেট করতে পারে। এভাবে রোগীর সংবেদনশীলতা, মানসিক ও দৈহিক প্রকৃতি এবং ব্যক্তি স্বতন্ত্রতা যদি আমরা বিবেচনা করে ওষুধের শক্তিকে সামঞ্জস্য করার হ্যানিম্যান একটা নিখুঁত একটা পদ্ধতি আবিষ্কার করছেন এই এলএম শক্তি আবিষ্কারের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে আদর্শ ঝাঁকুনি মানে কিভাবে দিতে হবে আর কি। একজন রোগী ওষুধ গ্রহণের পূর্বে নির্দিষ্ট সংখ্যক ঝাঁকুনি দিয়ে তারপর সেবন করেন, এবং তিনি তার শরীরে ওষুধের প্রতিক্রিয়া অনুযায়ী তা নিয়ন্ত্রণ করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট এলএম এর ক্ষেত্রে। তো আর ওষুধ প্রয়োগের পূর্বে আমরা একটা প্লাসিবো বোতল দিয়ে রোগীকে দেখাই দিব কিভাবে সে ঝাঁকুনি দিতে হবে, এবং রোগীকে কি কি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়, রোগীকে কিভাবে ঝাঁকুনি দিতে হবে সেটা বলে দেওয়া হবে। তারপরে হচ্ছে রোগী যদি অসুস্থতা কিছুটা কমে আসবে প্রথম প্রয়োগের পরে, সেক্ষেত্রে দ্বিতীয় ওষুধের মাত্রা অবশ্যই রোগের পরিবর্তিত তুলনামূলক দুর্বল অবস্থার সাথে মানানসই করে শরীরে প্রবেশ করাতে হবে। যেহেতু এ সময় রোগীর অসুস্থতা কিছুটা কমে আসে, সেক্ষেত্রে আরোগ্যের প্রক্রিয়াকে আরো দ্রুত ও ত্বরান্বিত করার জন্য মানে ওষুধের সক্ষমতাকেও আরো সূক্ষ্ম করে রোগীকে দিতে হবে, যা ঝাঁকুনির মাধ্যমে সম্ভব হয়। মানে প্রতিবার ঝাঁকুনি দিলে ওষুধটা কি হচ্ছে, সূক্ষ্ম হচ্ছে, ঠিক আছে। মানে এটাকে আমি একটা উদাহরণ দেই, যেমন আপনার 1 কেজি লোহা, 1 কেজি লোহাকে যদি আপনি করেন গলায় চ্যাপটা বানালে কি হবে, ওজন কিন্তু একই আছে, 1 কেজি আছে, কিন্তু জায়গাটা চ্যাপটা হলো। ওইটা যদি একজনকে ছুঁড়ে মারেন তাহলে কি তার বুকের উপরে আঘাত করলে তার যে পরিমাণ ক্ষতি হবে, মনে করেন একটা জিনিসটা ভেঙে টেঙে গুঁড়া হয়ে যাবে, কিন্তু ওই পারে যাবে না,
ভেদ করতে পারবে না, কিন্তু উপর থেকে সে আঘাত করে ভিতরে ভাঙচুর করে দিয়ে যাবে। কিন্তু ওই 1 কেজি লোহাকে যদি আপনি একটা লম্বা চিকন একটা দণ্ডে মানে বর্ষার মতো তৈরি করেন, ওজন 1 কেজি থাকলো, তো সেটাকে মারলে কিন্তু সেটা ভেদ করে চলে যাবে, উপরে ভাঙচুর না করে। তো এরকম আর কি বিষয়টা। তো এলএম শক্তি কিন্তু বাড়তেছে, মানে ভেদন ক্ষমতা বা গভীর ক্রিয়াশীল হচ্ছে, কিন্তু তার রোগীর মধ্যে ওই ভাঙচুর বা বেশি ক্ষতি করতেছে না। ঠিক আছে, সি পোটেন্সিতে যেটা বেশি দেখা যায় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ হ্যানিম্যান বারবার বলছে যে যদি ক্রনিক রোগের ক্ষেত্রে এলএম শক্তির ওষুধ পরিবর্তিত মাত্রায় না দিলে রোগীর জন্য ক্ষতিকারক হবে, এবং এমনকি রোগটা অনারোগ্য পর্যায়ে মানে ইনকিউরেবল অবস্থা চলে যেতে পারে। তাহলে অবশ্যই ঝাঁকুনি দিয়ে প্রয়োগ করতে হবে। একজন সাধারণ সেন্সিটিভ রোগীর ক্ষেত্রে 8 বার ঝাঁকুনি দেয়। হাইপার সেন্সিটিভ রোগীদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে, অ্যাডভান্স প্যাথোলজির যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে 2 থেকে 5 বার ঝাঁকুনি বা 2 থেকে 4 বার ঝাঁকুনি দেয়। এবং আস্তে আস্তে এই ইনসুলিনের ডোজ, যারা ইনসুলিন নেন বা ইনসুলিন দেন, তারা জানেন কি 2 2 করে বাড়াইতে হয়। তাহলে এটাও কিন্তু আপনার সেন্সিটিভিটি যাদের হাইপার তাদের কম থেকে শুরু করতে হবে, এবং আস্তে আস্তে তারা যদি সহ্য করতে পারে 2 2 করে বাড়ানো যাবে ঝাঁকুনিটা। ঠিক আছে, এই ঝাঁকুনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ঝাঁকুনি ক্যালকুলেশনটা খুব হিসাব করতে হবে। আর যাদের হাইপোসেন্সিটিভ, যাদের ক্যালকেরিয়া, ব্যারেটা কার্ভ এই জাতীয় কনস্টিটিউশনের রোগী, তাদের ক্ষেত্রে প্রথমে স্টার্টিং এ অনেক বেশি করে দিতে হবে, 10 থেকে 12 বার ঝাঁকুনি দিয়ে দিতে হবে, এবং বেশি বড় টেবিল চামচ পরিমাণ দিতে হবে, যেন অনেক নার্ভ এন্ডিং কে টাচ করে। ঠিক আছে, এবং যত রেসপন্স করবে আস্তে আস্তে কমে নিয়ে আসতে হবে। আর আরেকটা প্রয়োগ বিধিটা কিরকম, যে ভালো করে ঝাঁকা নিতে হবে, ওখান থেকে 1 চামচ ওষুধ 4 আউন্স মাপের কাপে, কাপিং পদ্ধতি যেটা বলি, 10 বার ঝাঁকি দিয়ে 1 চামচ ওষুধ 4 আউন্স মাপের কাপে ডিস্টিল ওয়াটারে বা পানিতে মিশিয়ে নিতে হবে। সেখান থেকে প্লাস্টিকের চামচ দিয়ে বা কাঠের চামচ এখন এরকম পাওয়া যায় না, প্লাস্টিকের চামচ দিয়ে ওষুধটা ভালোভাবে নেড়ে ওখান থেকে 1 চামচ গ্রহণ করতে হবে, বাকিটা ফেলে দিতে হবে। এভাবে ফার্স্ট কাপিং করে দিতে হবে। সেটাতে রেসপন্স করলে সেকেন্ড কাপ, হাইপার সেন্সিটিভ দেখালে সেকেন্ড কাপিং, থার্ড কাপিং, এভাবে যাওয়া যেতে পারে, মানে ডাইলুশন আরো করা যেতে পারে। আর স্বাভাবিক সেন্সিটিভ বা নর্মাল সেন্সিটিভ হলে আমরা 8 থেকে 10 বার ঝাঁকুনি যেটা দেওয়া সেটা দিয়ে আমরা দিব। এবং অনেক সময় যাদের সেন্সিটিভিটি অনেক বেশি দেখায় তাদের ক্ষেত্রে সপ্তাহে 1 বার দেওয়া যেতে পারে, ইভেন অনেক সময় মাসে 1 বার দিলেও তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখায়। এরপরে যদি না হয় তাহলে তখন আমরা ঘ্রাণের মাধ্যমে দিতে পারি, বা স্কিনের মাধ্যমে, বা চামড়ায় ঘষে দিতে পারি। অতি সংবেদনশীল রোগী যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে ওষুধের যদি দেওয়ার পরে রিয়াকশন দেখায়, তখন মানে প্রতিক্রিয়া বা সিমটম গুলো যদি অ্যাগ্রাভেশন দেখায়, তখন ওষুধের এটা কমাই দিতে হবে, ঝাঁকুনি কমাই দিতে হবে, ওষুধের মাত্রাও কমাইতে হবে। 1 চামচ দিলে হাফ চামচ দিতে হবে, 4 ভাগের 1 চামচ দিতে হবে, বা কাপিং করতে হবে। এভাবে ওষুধের মাত্রাটা এবং এটা পোটেন্সি এটা কমাইতে হবে। এলএম পোটেন্সি একটা ইম্পর্টেন্ট সুবিধা হচ্ছে, এটা হচ্ছে পেশেন্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, পেশেন্টকে শিখাই দেওয়ার বিষয় আছে। পেশেন্টকে যদি আমরা শিখাই দিই যে আপনার কিভাবে আপনি নিজের ওষুধের কন্ট্রোল নিজে নিতে পারেন, এটা কিন্তু আরো পেশেন্ট কিন্তু নিজে তার আরোগ্যের প্রক্রিয়াতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। তো যেমন একটা রোগীকে বলে দিলেন যে আপনার এই সিমটমটা দেখছেন, যদি স্পেশালি স্কিনের রোগীদের ক্ষেত্রে আপনি এই মেসেজটা দিতে পারেন। মনে করেন সোরিয়াসিসে কোনো রোগী আসছে, এক্সিমা রোগী আসছে, এই ধরনের রোগীরা সি পোটেন্সি দিয়ে চিকিৎসা না করা উচিত না। এখন আমার কাছে যেটা মনে হয়, যুক্তিসঙ্গত কারণও আছে যে আলোচনা থেকে বুঝলেন, যে সি পোটেন্সি ফেরত আনা যায় না। একটা রোগী দিয়ে দিলেন 1M, রোগীটার যদি অ্যাগ্রাভেশন হয়, সেটা কবে কমবে, কমতে কমতে অনেক সময় নেবে, এর মধ্যে রোগী কষ্ট পাবে, সেটা আসলে হ্যানিম্যান কখনো চান নাই, জেন্টাল কিওর হলো না। তো এলএম পোটেন্সি যে সুবিধা হচ্ছে, যদি আমার সঠিক মেডিসিন হয় এবং রোগীর মধ্যে যদি কিছুই হয়, সিমটম অ্যাগ্রাভেটিং সিমটম হয়, তাহলে রোগীকে বলা যাবে যে আপনি আগে 10টা ঝাঁকি দিচ্ছেন, দুইটা ঝাঁকি কমাই দিবেন, এরপর 8টা দিবেন। অথবা কাপিং করছেন, প্রথম কাপিং করছেন, 1 চামচ খাইছেন, ওখান থেকে হাফ চামচ খাবেন, তাতেও যদি হয় না হয়, তাহলে ওইখান থেকে 1 চামচ নিয়ে পরের কাপে চলে যাবেন। এইভাবে কাপিং করে খাওয়ার কথা, মানে রোগীকে যদি আপনি শিখাই দেন কিভাবে মানে প্রতিক্রিয়া দেখাইলে আপনি ডোজ কমাবেন, ডাইলেশন করবেন, তাহলে রোগী কিন্তু নিজের ভিতরে অনুভূতিটা কিন্তু সে নিজে বুঝতে পারছে, সেই অনুযায়ী কিন্তু সে এটাকে অ্যাডজাস্ট করতে পারছে। তো সুতরাং এটা একটা সুন্দর একটা মেথড, এবং রোগী এখানে নিজে ইনভলভ হতে পারতেছে, সে নিজে কিন্তু মানে হোমিও ওষুধের যে শক্তিটাকে ফিল করতেছে, এবং তার মধ্যে এই বিশ্বাসটা অন্তত আসতেছে যে এটা পানি না। হ্যাঁ, যেটা অনেকে বলে যে হোমিও ওষুধ তো কিছুই না, খালি পানি। পানি না যে কি, এটা রোগী কিন্তু ভালো মতো এটা ভালো মতো বুঝতে পারে। এরপরে যদি রোগী রিয়াকশন দেখে, তখন ওই গন্ধের মাধ্যমে, ঘ্রাণ শক্তি বা চামড়া ঘর্ষণের মাধ্যমে প্রয়োগ করতে হবে। আচ্ছা, কিছু শততমিক ওষুধ থেকে এলএম শক্তি ওষুধের কিছু এক্সট্রা বেনিফিট আছে, যেগুলো এই আলোচনার মধ্যে থেকে আমরা অনেক কিছু জেনে ফেলছি।
তো সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এলএম শক্তি ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়, সি পটেন্সির মতো জ্যাম করে না, 30-এর পরে 200, 200-এর পরে 1M, 1M এর পরে 10M, তাহলে এটা একটা যুক্তিসঙ্গত হলো না। কিন্তু এলএম এর ক্ষেত্রে 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালি এটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো একটা থেকে যখন একটা লেয়ারে যায় তখন এত সুন্দরভাবে একটা পর্যায় থেকে আরেক পর্যায়ে যায় যে তার মধ্যে মানে কোনো অ্যাগ্রাভেটিং সিমটম দেখা যায় না এবং রোগটা ধীরে ধীরে আরোগ্যের দিকে যেতে থাকে। আর এলএম শক্তির যেটা ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে প্রকোপবৃদ্ধির লক্ষণটা যদি দেখাও যায় এবং এটা বেশি সময় থাকে না। ঠিক আছে, এটা ওষুধটা বন্ধ করে দিলে কয়েক ঘন্টার মধ্যে এটা আবার নর্মাল অবস্থায় ফেরত আসে। যে কারণে আপনি যে কোনো মারাত্মক রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এবং এটা নিরাপদে ব্যবহার করতে পারেন। অ্যাগ্রাভেটিং সিমটম দেখাইলেও রোগীকে মেসেজ দিয়ে রাখবেন যে যদি অ্যাগ্রাভেটিং সিমটম হয় আপনাকে জানাবে, অথবা ওষুধটা বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে ইউজুয়ালি 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে 24 ঘন্টা ম্যাক্সিমাম এর মধ্যেই রোগীর সিমটম আবার নর্মাল অবস্থায় ফেরত আসে, অ্যাগ্রাভেটিং সিমটমটা চলে যায়। এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, যেটা যেটা আমার কাছে মনে হয় এটা একটা একজন এই বর্তমান সময় প্র্যাকটিস করার ক্ষেত্রে এটা একটা মানে মানে খুবই একটা আশীর্বাদ স্বরূপ। কারণ সি পটেন্সিতে যে বিষয়টা ছিল যে একবার বৃদ্ধি পাইলে আর কমানোর সুযোগ নাই অ্যান্টিডটিং ছাড়া। তো সেই ক্ষেত্রে রোগীর এই যে চেম্বার ভাঙচুর করা, ডাক্তারকে সে গালাগালি করা বা রোগী হারায় যাওয়া, রোগী চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু এলএম পটেন্সি যারা ব্যবহার করেন তারা অনেকটাই ওভারকাম করতে পারেন। অনেক হোমিও চিকিৎসক মনে করেন কি শততমিক ওষুধ দিলে তরুণ রোগের জন্য বেশি কার্যকর। হ্যাঁ, তারা মনে করে শততমিক শক্তির ওষুধ বৈশিষ্ট্য অনেকটা তরুণ রোগের মতো। সত্যিকার অর্থে এলএম পটেন্সি কিন্তু তরুণ রোগ বা অ্যাকুইট রোগের ক্ষেত্রেও খুব সুন্দরভাবে কাজ করে। যারা আমরা ব্যবহার করছি দেখছি তারা জানি এলএম পটেন্সি অ্যাকুইট রোগের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। আর এলএম পটেন্সি গভীর ক্রিয়াশীল কিছু মেডিসিন আছে, যেমন লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, হ্যাঁ, এগুলো গভীর ক্রিয়াশীল মেডিসিন, বা নোসর জাতীয় মেডিসিন, এগুলো কিন্তু সি পটেন্সিতে বারবার ঘন ঘন প্রয়োগ করা যায় না। হ্যাঁ, আমরা লাইকোপোডিয়াম চাইলেই ঘন ঘন দিতে পারবো না। কিন্তু এই এলএম পটেন্সি এমন একটা মেডিসিন, শক্তির ওষুধ, যেটা আমরা টানা দিতে পারি। হ্যাঁ, প্রতিদিন লাইকোপোডিয়াম দিতে পারি, প্রতিদিন অ্যাট্রামিউ দিতে পারি, প্রতিদিন ক্যালকেরিয়া দিতে পারি। ঠিক আছে, গভীর ক্রিয়াশীল মেডিসিন গুলো আমরা এলএম পটেন্সি আমরা ধারাবাহিকভাবে নিয়মিত দিতে পারি। ঠিক আছে, দীর্ঘদিন দিতে পারি, যেটা কারণে প্রতিদিন যে ওই আক্রান্ত ভাইটাল ফোর্স কে হিট করে হিট করে হিট করে একটু মৃদু মৃদু হিট করে ভাইটাল ফোর্স কে জাগিয়ে তোলে জাগিয়ে তোলে। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে একজন ঘুমন্ত মানুষকে যদি আমি যে গায়ে গরম পানি ঢেলে দিই তাহলে সে যেভাবে জেগে উঠবে, সেই জেগে ওঠাটা কিন্তু আমার জন্য ভালো না। সে উঠে কিন্তু আমাকে উল্টা বাড়িয়ে দিবে, তাই না? একটা এক্সাম্পল চিন্তা করেন, একজন মানুষ ঘুমায় আছে, তাকে যে আমি এক বালতি গরম পানি ঢেলে দিলাম তার গায়ের উপর, তাহলে সে কি হবে? ঘুম থেকে উঠে রেগে ঘুম থেকে উঠে আমাকে কিন্তু উল্টা আমার গায়ে গরম পানি ঢালতে পারে বা আমার অন্য ক্ষতিও করবে। কিন্তু তাকে যদি মৃদুভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সুন্দর করে প্রতিদিন বা একটু পর পর আহ উঠাই, তাহলে কিন্তু সে সুন্দর করে চোখ মেলবে, সুন্দর করে জেগে উঠবে। তাহলে ভাইটাল ফোর্সটাও এলএম পটেন্সি যে ভাইটাল ফোর্সকে সেইভাবে জাগায় তুলে। হ্যাঁ, একবারে যে ওরকম ভাবে গরম পানি ঢালে না। তো আমি উদাহরণ এভাবেই দিই আর কি। তো এলএম শক্তির ক্ষেত্রে সাধারণত 2 থেকে 4 দিনের মধ্যে একটা ওষুধ সঠিক নির্বাচন হয়েছে কিনা সেটা বোঝা যায়। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে একটা মেডিসিন সঠিক হলো কিনা। সঠিক হওয়ার জন্য তো আমার কিছু ক্রাইটেরিয়া আছে, কারণ আমি যখন কেস টেকিং করেছি, তো কেস টেকিং করার সময় তো আমাকে অনেকগুলো পয়েন্টের উপর ভিত্তি করে তো আমি কেস টেকিং করেছি, তাই না? যেমন আমি তার মডালিটি গুলো নিয়েছি, তার সেন্সেশন গুলো নিয়েছি, তার লোকাল সিমটম নিয়েছি, তার ক্রেভিংস, কি ধরনের খাবার পছন্দ অপছন্দ, তারপরে মানে ঠান্ডা গরমের অনুভূতি, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমি তাকে ওষুধ দিয়েছি। তো এখন একটা ওষুধ আপনি কাজ করতেছি কেউ করতেছি না, অনন্তকাল বা অনেকদিন বসে থাকলে কি হবে? বসে থাকলে রোগীটা কিন্তু আপনার থেকে ছুটে যাবে, এটাই বাস্তবতা। এবং আপনাকেও বুঝতে হবে যে মেডিসিন সঠিক হলো কিনা। এই জায়গাটা কিন্তু এলএম সি পটেন্সি থেকে অনেক বেনিফিট, অনেক শক্ত অবস্থানে আছে। কারণ একটা মেডিসিন 2 থেকে 4 দিনের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক বোঝা যাচ্ছে যে না, ডাক্তার সাহেব আমার ভালো লাগছে। স্পেশালি তার ভিতরে সেন্স অফ ওয়েলবিংটা জেগে ওঠে, মানে ভিতরে শান্তি শান্তি ভাব। মানে শান্তি শান্তি ভাব মানে কি? আগে ঘুম হচ্ছিল না, অস্থিরতা ছিল, এখন একটু ঘুম আসছে। যদিও তার ফিজিক্যাল প্রবলেম চেঞ্জ হয়নি, আপনার আচিলের জন্য আসছে বা টিউমারের জন্য আসছে, এগুলো যেতে অনেক সময় লাগবে। কিন্তু ভিতরে যে অন্যান্য যে সিমটম গুলো যেটা ফাংশনাল লেভেলে আছে সেগুলো কিন্তু আগে ইমপ্রুভমেন্ট হবে, মানসিক লেভেলে যেগুলো আছে সেগুলো আগে ইমপ্রুভমেন্ট হবে। সেগুলো কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন। তখন আপনি কি আশ্বস্ত হলে, নিজেও কনফিডেন্ট হলেন, রোগীকে আশ্বস্ত করলেন যে না ভাই আপনার ওষুধ ঠিক আছে, ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান কন্টিনিউ, হ্যাঁ, এন্ড ইউ শুড কন্টিনিউ। তাহলে আপনিও কনফিডেন্ট হলেন, রোগী কনফিডেন্ট হলো, রোগীও বুঝতেছে না ডাক্তার সাহেব আমাকে আশ্বস্ত করছে, আমি ওটা আগায় যাই। তাহলে এই এই পদ্ধতিতে মানে চিকিৎসক এবং রোগী দুজনেই একটা সুন্দর একটা সিনক্রোনাইজড ওয়েতে সামনের দিকে আগায়। আচ্ছা, তো শততমিক ওষুধের ক্ষেত্রে
একটা ওষুধ দেওয়ার পরে ওয়েট অ্যান্ড ওয়াচ মেথড, যেটা কতদিন পরে যে কাজ শুরু করবে এটা অনেক সময় লাগে। তো এই সময়ের মধ্যে ওই ওষুধের কার্যকারিতা অনেক কিছু দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, তাই না? যেমন ওই যে আমি বললাম যে বর্তমান সময় আমরা অনেক খাবারের বিষক্রিয়া, তারপরে আমাদের ওয়াইফাই, মোবাইল, তারপরে হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, তারপরে চা, কফি, গন্ধ জাতীয় খাবার, অনেক কিছু, নেশা জাতীয় জিনিস, অনেক অনেক কিছু করে। এগুলোর মাধ্যমে ওই ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হয়ে গেলে আপনি বললেন 2 মাস পরে আসতে, তো 2 মাসের মধ্যে 10 দিন পরে যেই ওষুধের ক্রিয়া নষ্ট করে ফেলছে, তাহলে বাকি কি হবে? তাহলে তার আরোগ্য হলো না, রোগীটাও হারাইলাম, রোগীরও লাভ হলো না, আমারও ক্যারিয়ার মানে হলো না। এটা আগের মতো না বর্তমান সিচুয়েশনে। হ্যানিম্যান আসলে এই যে হ্যানিম্যানকে বুঝতে গেলে, তার এই বিষয়গুলো বুঝতে গেলে হ্যানিম্যানের প্রতি স্যালুট, বারবার স্যালুট আসে। বিকজ সে এই 200-250 বছর আগে কিভাবে এই এত গভীর চিন্তা করেছেন, এবং এই প্রবলেম গুলো এখন বর্তমান দিন যত যাচ্ছে এলএমপোটেন্সির ব্যবহারটা কিন্তু মানে ততটাই মানানসই হচ্ছে। এই বর্তমান পরিবর্তিত সমাজ ব্যবস্থায় এলএমপোটেন্সি খুব সুন্দরভাবে মানে এই আমাদের হোমিও ডাক্তারদের সেভ করে নিয়ে যাচ্ছে এবং প্র্যাকটিসটাকে আরো সমৃদ্ধ করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি ভুল ওষুধ নির্বাচন করে ফেলি, এলএমপোটেন্সি দিয়ে যদি ভুল ওষুধ নির্বাচন করি তাহলে কি হবে? তাহলে এটাও দ্রুত বোঝা যায় এবং এটাকে পরিবর্তন করা যায়। পরিবর্তন করে ওই ওষুধটা পরিবর্তন করে একদিন পরে যে বা 2 দিন পরে যে আমি অন্য একটা ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু আমার চয়েস আছে, আমি এটাকে চেঞ্জ করতে পারছি। বাট এটা ভাইরাস সি পটেন্সির ক্ষেত্রে এটা সম্ভব ছিল না। হ্যাঁ, আমাকে অ্যান্টিডট করতে হতো, নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হতো, এই সমস্যাগুলো থাকে। আচ্ছা, আর অনেক সময় শততমিক ওষুধের নিম্ন শক্তি দিয়ে অনেক সময় সমস্যা বৃদ্ধি পায়, অ্যাগ্রাভেটিং হয়, কিন্তু এলএমপোটেন্সি খুব শান্তভাবে ধীরে জেন্টলি এটা কিউরের দিকে নিয়ে যায়। আবার আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনে চাপা পড়া চিকিৎসা, যেমন সাপ্রেসিভ চিকিৎসা, হ্যাঁ, যেমন এলোপ্যাথিক বিভিন্ন স্টেরয়েড বা ডিজিজ মডিফাইং ড্রাগ বা বিভিন্ন সাপ্রেসিভ ড্রাগ দিয়ে যদি চাপা পড়া থাকে, তাহলে সেটাকে ভিতর থেকে ভাইটাল ফোর্সকে জাগায় তোলার জন্য সূক্ষ্মভাবে হিট করার ক্ষমতা এলএমপোটেন্সির আছে। আচ্ছা, আবার অনেক সময় একটা রোগকে অনারোগ্য অবস্থায় মানে কি মানে নন কিউরেবল ডিজিজ আমরা যেটা বলি, অনারোগ্য অবস্থায় চলে গেছে, এরকম একটা অবস্থায় যেখানে শুধু প্যালিয়েশন দেওয়া যায়, মানে শুধু সান্ত্বনামূলক প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অপশন বাকি আছে, সেই সব ক্ষেত্রেও অনেক সময় যেটা আমরা কেস হিস্ট্রি দেখে দেখেছি যে এলএমপোটেন্সি এই ধরনের কেসেও তাকে আরোগ্যকারী ক্ষমতা রাখে এবং এই ধরনের রোগীকেও আরোগ্য করতে পারে। মানে এলএমপোটেন্সির কিউরেটিভ অ্যাকশন বা কিউরেটিভ রেঞ্জটা অনেক বেশি সি পটেন্সির তুলনায়। আবার যাদের অ্যাডভান্স প্যাথোলজি হয়ে গেছে, হ্যাঁ, অনেক বড় লিভার সিরোসিস হয়ে গেছে, ব্রেন টিউমার হয়ে গেছে, লাংসে একটা লাংস মনে করেন ফাইব্রোসিস হয়ে গেছে, লাংসে ব্রঙ্কিয়েক্টেসিস হয়ে গেছে, হ্যাঁ, বা কিডনিতে ধরেন সিস্ট হয়ে গেছে, অনেক অ্যাডভান্স প্যাথোলজি হয়েছে। তো সেই ধরনের ক্ষেত্রে এলএমপোটেন্সি শুধু মানে ওটাকে প্যালিয়েশনই দেয় না, উপশমই দেয় না, অনেক সময় বিস্ময়কর ভাবে তাদেরকে আরোগ্যও করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ঝাঁকুনি এটা কমাই দিতে হবে। যদি ভাইটাল ফোর্স কম থাকে আমরা 2টা ঝাঁকুনি দিয়ে শুরু করবো, এই একটা বিষয়। তো শততমিকের ক্ষেত্রে এই সমস্যাগুলো ডেফিনেটলি অনেক বড় সমস্যা, রোগী বেশি কিছু করার থাকে না বা এলএমপোটেন্সি এখানে অনেক ভালো কাজ করতে পারে। শততমিক ওষুধের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, চিকিৎসক অনেকক্ষণ ওয়েট করতে হয়, একটা ওষুধ দেওয়ার পর ওয়েট করতে পারে এবং এর মধ্যে বিভিন্ন কারণে ওষুধের ক্রিয়া নষ্ট হতে পারে, কিন্তু এলএমপোটেন্সি দিয়ে আমরা 2-1 দিনের মধ্যেই বুঝতে পারি ওষুধটা কাজ করতেছে কিনা। আবার যাদের দীর্ঘদিনের জটিল রোগী, যেমন হাই ব্লাড প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, হ্যাঁ, লিভারের রোগী, এবং যারা বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, হঠাৎ করে আপনি বলতে পারবেন না যে ভাই সব ওষুধ বন্ধ করে দিয়ে শুধু আমার এই 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 ওষুধটা খাবেন। সি পটেন্সি কিন্তু এভাবে প্র্যাকটিস করা যায় না, কিন্তু এল ইম্পর্টেন্সি আপনার আহ মানে এবং বন্ধও করা যায় না, কারণ এই ধরনের ওষুধগুলা, যেমন আপনি যদি প্রেশারের ওষুধ বন্ধ করে দেন তাহলে কি হবে? তাহলে তার প্রেশারটা সাডেনলি রাইজ করলো, কারণ বডিটা ওই প্রেশারের ওষুধে অ্যাডজাস্ট হয়েছিল। তখন মানে যদি ওইভাবে প্রেশারটা বেড়ে যায়, রোগী স্ট্রোক করে ফেলতে পারে। ঠিক আছে, তারপরে ডায়াবেটিস, ইনসুলিন যদি আপনি বন্ধ করে দিতে বলেন বা ডায়াবেটিস অন্যান্য ট্যাবলেট বন্ধ করে দিতে বলেন, ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার এলএমপোটেন্সি ওষুধটা ওই মূল সমস্যার পাশাপাশি এলএমপোটেন্সি ওষুধ চলতে পারে, এবং ওর মাঝখান থেকেও ওই ক্রনিক ওষুধ রোগ এবং ক্রনিকের যে সাপ্রেসিভ মেডিসিন এর মধ্যে দিয়েও এলএমপোটেন্সি কাজ করে। বিকজ আপনি একবার যখন প্রয়োগ করলেন, ওই ওষুধের কারণে হয়তো এটা অনেকখানি 50% 60% নষ্ট হয়ে গেছে, পরের দিন আবার আপনি হিট করলেন, পরের দিন আবার হিট করলেন, একবার বা 2বার, তখন প্রতিদিন আপনার এর মধ্যে যেই আপনার ভাইটাল ফোর্সকে সে জায়গায় তুলতেছে, জায়গায় তুলতেছে, জায়গায় তুলতে তো যখন এটা জেগে জেগে উঠবে, তখন আপনি এই এলোপ্যাথিক ওষুধের ডোজ গুলো আপনি যদি জানা থাকে কোন ওষুধ কি করে, সেগুলো আস্তে আস্তে মৃদুভাবে আপনি কমায় নিয়ে আসতে পারেন। কমায় নিয়ে এসে গ্র্যাজুয়ালি আপনি উইথড্র করে নিয়ে আসতে পারেন। তাহলে এলএমপোটেন্সি আপনাকে এই ফ্রিডমটা দিচ্ছে আর কি। হ্যাঁ, আপনি ফ্লেক্সিবিলিটি আপনার অনেক অনেক বেশি থাকছে।
এলএম শক্তির ওষুধ রোগীর ক্ষেত্রে রোগীরা নিজেরাই লক্ষণগুলোর প্রতি সজাগ রাখে, তারা তাদের ওষুধের মাত্রা তাদের প্রয়োজনে সামঞ্জস্য করতে পারে, মানে রোগীরা তাদের চিকিৎসা নিজেরাই অংশগ্রহণ করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এলএম শক্তির ওষুধ রোগীরা কি করে নিজেরাই চেম্বারে তৈরি করতে পারে, তাই না? আমরা আমরা সবাই জানি একজন হোমিও চিকিৎসক নিজেই এলএম শক্তির ওষুধ তৈরি করতে পারে। আমরা ইউজুয়ালি কি করি, আমরা এলএম 1 পটেন্সি কিনে আনি, কিনে আনার পরে সেটা আমরা চেম্বারে 1 2 3 4 5 এ বানায় রাখি, সংরক্ষণ করে রাখি। তো এটা একটা এলএম পটেন্সির একটা বড় সুবিধা। আচ্ছা, তো এই এতগুলো সমস্যা বিবেচনা করে আমরা কি জানলাম যে এলএম পটেন্সি হচ্ছে হ্যানিম্যানের একটা সেরা আবিষ্কার। এটা নিখুঁত এবং কার্যকর একটা আবিষ্কার যেটা হ্যানিম্যান আমাদের মাঝে দিয়ে গেছেন। তো এটার জন্য আমরা হ্যানিম্যানের কাছে চিরকৃতজ্ঞ। তো আরো কিছু স্লাইড ছিল যেটা আমি হয়তো আলোচনা সামনের দিকে করে ফেলছি, এটা রিপিট করছি না। তো আলোচনাটা আমি এখানেই শেষ করি। আর একটা ছবি আমি একটু দেখাইতে চাই, যে ছবিটা একটু দেখা দরকার, এলএম শক্তির ওষুধটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এবং এখানে অনেকগুলা টেকনিক আছে। এখানে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এই ছবিটা দেখেন, যে কালো জিনিসটা হচ্ছে আমার রোগ, অসুখ, আর এই যে ডট 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 এটা হচ্ছে আমার শক্তির মেডিসিন। মনে করেন রোগটার প্রথম দিকে অবস্থা এই অবস্থা ছিল। আচ্ছা, এখন এই ছবিটা একটু বুঝেন কাইন্ডলি, ছবিটা বুঝলে অনেক কিছু ইজি হয়ে যাবে। এই ছবিটা হচ্ছে কালোটা হচ্ছে ডিজিজ, ওকে, আর পাশে আমাকে নিয়ম কি, আমাকে প্রথমে সিমিলার মেডিসিন দিতে হবে এবং মেডিসিনের শক্তিটা ন্যাচারাল ডিজিজের ন্যাচারাল ডিজিজ, এই যে দেখেন ওয়ান মানে কালোটা হচ্ছে ন্যাচারাল ডিজিজ, আর আর্টিফিশিয়াল একটা ডিজিজ আমি দিব, একই সম সিমটমের শক্তি, সিমিলার সিমটমের ওষুধের শক্তিটা একটু বেশি হবে। এই ডট ডট গুলো ওষুধের শক্তি। তো এখানে হচ্ছে ন্যাচারাল ডিজিজটা হচ্ছে কালো, হ্যাঁ, আর এই ডট 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 দিয়ে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ওষুধের শক্তি, বাট সিমিলার। কিন্তু ওষুধের শক্তিটাকে একটু বেশি হতে হবে, কারণ নেচার ল অফ নেচার অনুযায়ী সিমিলার শক্তিটা যেটা বেশি স্ট্রং সেটা টিকে থাকবে, আর যেটা কম সেটা যেটা কমে যাবে। তো অ্যাকুইটের ক্ষেত্রে এই এলএম 1 2 3 দিয়েই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে কি হবে, ক্রনিকের ক্ষেত্রে যেহেতু রোগটা ক্রনিক, আপনি প্রথমে এলএম 1 দিলেন, এলএম 1 দেওয়ার পরে আহ এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে এই এই যে পরে আস্তে আস্তে এলএম 1 দেওয়ার পরে রোগটা ছোট হয়ে আসলো, রোগটা ছোট হয়ে আসলো, পরে আপনি এলএম 2 দিলেন, এলএম 2 যখন দিলেন তখন আস্তে আস্তে আপনার এই ন্যাচারাল আর্টিফিশিয়াল যে সিমটমটা সেটা কিন্তু অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে গ্যাপ হয়ে যাচ্ছে। তারপর 3 তে এসে একটু গ্যাপ হচ্ছে, এটা ছোট হচ্ছে, ন্যাচারাল ডিজিজ ছোট হচ্ছে, ওষুধের শক্তি বাড়তেছে। তাহলে এই যে গ্যাপটা মানে কি অ্যাগ্রাভেটিং সিমটম। তো এই যে এখানে এসে কিওর হয়ে যাচ্ছে, শেষের দিকে এসে কিওর হয়ে যাচ্ছে এবং এখানে অনেক অ্যাগ্রাভেটিং সিমটম দেখা যাচ্ছে। তো এখানে আর্টিফিশিয়াল ডিজিজ দেখা যাচ্ছে অনেকগুলো। তো সেই ক্ষেত্রে অনেকে এলএম 2 এবং 3 এর মাঝখানে এসে আপনার এই 1M শক্তি একটা ইন্ট্রোডিউস করে। 1M দিলে কি হয়, মনে করেন আপনি 2-3 দিনের মধ্যে তো বুঝে গেলেন যে মেডিসিন ঠিক আছে। সাপোজ ধরেন যে আপনি লাইকোপোডিয়ামের পেশেন্ট, লাইকোপোডিয়াম 2 দেওয়ার পরে মেডিসিন 1 দেওয়ার পরে রোগী অনেকখানি কমে আসছে, মানে আপনি বুঝতে পারলেন যে আপনার মেডিসিন চয়েস ঠিক আছে। তো সেক্ষেত্রে 2 আর 3 এর মাঝখানে অনেকে 1M দেয়। 1M দিলে কি হয়, 1M দিলে এই জিনিসটা এখান থেকে সমান্তরালে আপনার এই এই গ্যাপটা, 1M তো কোনো ঝাঁকুনি হবে না, একটা সিঙ্গেল ডোজ হবে, তাহলে একই মাত্রায় সেটা সমান্তরালে এই পাশ থেকে এটা এটাকে একদম কিউরিটি পর্যায় পর্যন্ত শেষ পর্যন্ত চলে আসে, ঠিক আছে? তো এটা অনেকে প্র্যাকটিস করে, 2 আর 3 এর মাঝখানে দেয়। আর এটা না দিলেও চলে, যদি ভালো মতো খেয়াল রাখেন, রোগীর সাথে যোগাযোগ থাকে, অনেকে যোগাযোগ রাখতে পারে না বা রোগীও যোগাযোগ করে না, এটা একটা প্র্যাকটিক্যাল টেকনিক আর কি, সেটা শেয়ার করলাম। এটা লাকডি স্কিপার ওনার বইতে সুন্দরভাবে দিয়েছেন। ওনার 2টা বই আছে, আপনারা আমি রিকোয়েস্ট করবো 2টা বই পড়ার জন্য। আমি বইটা একটু দেখাই, আমাদের কাছে অনেকে সংগ্রহে আছে। 1 মিনিট। হ্যানিম্যানের এই 2টা বই আপনারা সংগ্রহ করে নিন। হ্যানিম্যান টেক্সট বুক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফর দ্য প্রফেশন। হ্যাঁ, এই বইটা একটু দেখেন, হ্যানিম্যান রিভিজিটেড, এই বইটা অনেক ভালো, এই বইটা আপনারা পড়বেন। অনেক ব্যাখ্যা সহ সুন্দর আছে। আরেকটা হচ্ছে অ্যাচিভিং এন্ড মেইনটেইনিং ইন দ্য সিমিলিমাম স্ট্র্যাটেজি কেস ম্যানেজমেন্ট, এটা কেস ম্যানেজমেন্টের খুব ভালো স্ট্র্যাটেজি গুলো দেওয়া আছে। তো এখান থেকে আরো ডিপ নলেজ নিতে পারবেন, কারণ একটা প্রেজেন্টেশনে এত গভীরে যাওয়া যায় না, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর এই বইটার মাধ্যমেও আপনারা একটা প্র্যাকটিসের মতো একটা ধারণা আশা করি দিতে পেরেছি। এবং এখানে বইটা আরো বিস্তারিত আছে, সবগুলো স্লাইডে আনা সম্ভব হয়নি, তাহলে অনেক বেশি সময় চলে যায়। তো এখানে এই ছবিতে যেটা খেয়াল করতে হবে, যে শেষের দিকে এসে এলএম পটেন্সি সঠিক মেডিসিন চয়েস করলেও শেষের দিকে এসে ওষুধের সিমটম গুলো বেশি দেখা যায়, রোগের সিমটম কমে আসে। এই যে গ্যাপটা অ্যাগ্রাভেটিং সিমটম, তাহলে অ্যাগ্রাভেশন এলএম পটেন্সির ক্ষেত্রেও হয়, এটা হচ্ছে সবার শেষে হয়। আর সি পটেন্সির ক্ষেত্রে প্রথমেই অনেক বেশি পরিমাণে, সি পটেন্সির ক্ষেত্রে প্রথমেই ওষুধের বলয় এরকম থাকে, রোগের বলয় অনেক ছোট থাকে, এই জন্য প্রথমেই অ্যাগ্রাভেটিং সিমটমটা বেশি হয়, ঠিক আছে?
তো এই দুটো একটা মৌলিক পার্থক্য, এলএম পটেন্সি এবং সি পটেন্সির। আরেকটা মৌলিক পার্থক্য সেটা হচ্ছে সি পটেন্সির প্রথমে অ্যাগ্রাভেটিং সিমটম হয়, এলএম পটেন্সির হচ্ছে শেষে অ্যাগ্রাভেটিং সিমটম হয়। কিন্তু দুইটারই ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি সঠিক মেডিসিন সিলেকশন হয়। তো এটা হচ্ছে কথা। তো যাই হোক, আজকে আলোচনাটা এখানেই শেষ করি। আপনাদের অনেকের প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো নেই। বইয়ের ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন, এই বইটা হয়তো অনেকে জানেন, আমি জাস্ট জানানোর জন্য জানানো। এই লাকডিস কিপারের উপর ভিত্তি করে এই বইটা যেটা আমি আলোচনা করলাম, এই হোমিও শক্তির ইতিবৃত্ত, এখানে আরো বিস্তারিত পাওয়া যাবে। তো আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আর এখানে আরো ডিটেলস লেখা আছে আর কি। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের